ওকে, ঠিক আছে। আচ্ছা, রিডিং মডিউল আমি বলেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে যে রিডিং মডিউলে 3টা প্যাসেজ থাকবে এবং 40টা প্রশ্ন থাকবে। সো অ্যাজ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ক্লাস, প্রথমে আমরা একটু চেহারাটা দেখে নেই। যেমন দেখেন উপরে লেখা আছে টেস্ট 1 রিডিং, রিডিং প্যাসেজ 1। তাহলে এই যে একটা প্যাসেজ, 1 পৃষ্ঠা, দেখেন সেকেন্ড পৃষ্ঠা, এই যে প্যাসেজ শেষ। তারপরে কি হলো, কোয়েশ্চেন 1 to 4 এক ধরনের প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে, মানে ফার্স্ট প্যাসেজ থেকে। আবার কোয়েশ্চেন 5 to 7, দেখেন কোয়েশ্চেন 5 to 7 ট্রু ফলস নট গিভেন, এখনো ওই প্রথম প্যাসেজের প্রশ্নই চলছে, এখনো প্রথম প্যাসেজই চলছে। 8 to 13, সো আই টোল্ড ইউ যে 40টা প্রশ্ন 3টা প্যাসেজে ভাগ করে থাকবে। ইট উইল বি ডিস্ট্রিবিউটেড ওভার 3 প্যাসেজেস। সো 3 × 39, তাহলে আরেকটা থাকে প্রশ্ন, 40টা প্রশ্ন। তাহলে যে কোনো একটা প্যাসেজের পরে 14টা থাকবে। দুইটা প্যাসেজে থাকবে 13 13 26, 13টা 13টা করে 26, আরেকটা থাকবে 14টা। সো দেয়ারফর এটা আপনার মাস্ট একটা আইডিয়া থাকতে হবে যে প্রতি প্যাসেজের পরে মানে অন এন এভারেজ 13 or 14। তাহলে এইটুকু, এই যে 8 থেকে 13, এটা কিন্তু প্রথম প্যাসেজ। তারপরে শুরু হয়ে গেল আবার দ্বিতীয় প্যাসেজ, দেখেন রিডিং প্যাসেজ 2। তাহলে আমরা রিডিং প্যাসেজ 2 দেখে সময় নষ্ট করব না, এইভাবে 3টা প্যাসেজে প্রশ্নগুলো ডিস্ট্রিবিউটেড থাকে। হোপ দ্য কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন ইজ ক্লিয়ার। বাট একটা জিনিস তো লক্ষণীয় যে আপনার একটা প্যাসেজের পরে দেখেন 3 ধরনের প্রশ্ন আছে। 1 থেকে 4 এক ধরনের প্রশ্ন, আবার 5 থেকে 7 আরেক ধরনের প্রশ্ন। প্রথমটা ছিল গ্যাপ ফিল টাস্কের মতো, কিন্তু এটা ছিল কি দিয়ে, বুলেট মার্কিং দিয়ে, ওই যে গোল্লা গোল্লা দেখেন, যে গোল্লা গোল্লা দিয়ে, যে গোল্লা গোল্লা দিয়ে, হুম, এরকম। আর তার লাস্টেরটাও 8 to 13, এটাও ফিল ইন দি ব্ল্যাঙ্কসই, কিন্তু এটা আবার টেবিল কমপ্লিশন, যে টেবিলের মতো করে আছে। সো আরেকটা চেহারা আর কি, মানে সোজা কথা, একটা প্রশ্নের পরে 2 থেকে 3 ধরনের প্রশ্ন থাকবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন নিয়ম হচ্ছে, যে আপনি প্যাসেজের, মানে ধরেন পরীক্ষা আপনাকে দেয়া হয়েছে, তাহলে আপনি কি করবেন? অনেকে বলে যে প্যাসেজটা পড়ে নাও। রিমেম্বার স্যার, এই 40টা প্রশ্ন এবং 6 পাতার 3টা প্যাসেজ উত্তর করার জন্য আপনার সময় হচ্ছে 40 মিনিট, উত্তর লেখা সহ। তাহলে আপনি প্যাসেজ যদি একবার পড়ে নেন, আপনার তো একটা প্রশ্নের উত্তরও তো হয়নি। এ পড়ে গিয়ে বুঝতে গেলে তো লাগবে 10 মিনিট। তো তাহলে এটা কি ভালো আইডিয়া হবে নাকি খারাপ আইডিয়া হবে বলেন তো? ইয়েস নো লেখেন, ইয়েস হলে ভালো, নো হলে ব্যাড, YN লিখেন। therefore বোঝাই যাচ্ছে যে এটা কমপ্লিট ওয়েস্ট অফ টাইম আসলে। হ্যাঁ, এটা কমপ্লিট ওয়েস্ট অফ টাইম, এটা অনেকেই বলবে আপনাদেরকে, বাট এটা করতে যাবেন তো মরবেন। 40 কোয়েশ্চেন 60 মিনিটস, একজন লিখেছে 40 or 60, 40টা প্রশ্ন উত্তর লেখা সহ সময় হলো 60 মিনিট। তাহলে প্রতি প্যাসেজের জন্য এবং 13টা প্রশ্নের উত্তর লেখার জন্য হচ্ছে 20 মিনিট। কিন্তু 3 × 20 = 60, এইভাবে তো আপনি পারবেন না, আপনার তো উত্তর লিখতে হবে। এই জন্য 20 মিনিটের যে কম সময় পাবেন আসলে, ধরেন 18 মিনিট, 6 মিনিট রাখতে হবে, যে আপনার উত্তর লেখার পেছনে ব্যয় হবে 6 7 মিনিট। তাহলে প্রতিটা প্যাসেজের জন্য 18 মিনিট, 10 মিনিট যদি প্রথমেই চলে যায়, আপনি 13টা প্রশ্নের উত্তর কি 8 মিনিটে দিতে পারবেন? সো ইট উইল বি ডিফিকাল্ট, ঠিক আছে না? তাহলে কি করব? যেটা করব, প্যাসেজ তো পড়বই না। আবার অনেকে বলে যে ডাইরেক্ট প্রশ্নে চলে যান। ডাইরেক্ট প্রশ্নে আমরা যাই, তার আগে অ্যাটলিস্ট আমরা একটু নামটা দেখবো। নাহলে প্রশ্ন পড়ে অনেক সময় বোঝা যায় না যে ব্যাপারটা কি নিয়ে প্রশ্ন। মানে তাহলে কি করব? ক্লিয়ার ইনস্ট্রাকশন, 2টা জিনিস করব। নাম্বার 1, টাইটেলটা পড়ে মনে মনে জাস্ট কয়েক সেকেন্ড একটা ধারণা করব এটা কি নিয়ে রচনা হতে পারে, কি নিয়ে প্যাসেজ হতে পারে। নাটমেগ, ধরেন নাটমেগ আমি চিনি না, বুঝি না,
আ ভ্যালুয়েবল স্পাইস লেখাই আছে। কাজে অবশ্যই এটার উৎপত্তি নিয়ে একটা একটা কিছু হবে, এটার ফাংশন টাংশনও হতে পারে। তারপরে কি করব, আস্তে আস্তে পড়বো না, খালি চোখ বুলাবো। যদি কোনো টেবিল থাকে, নাম্বার থাকে, এগুলা একটু খেয়াল করব। যেমন এখানে এই যে সাল টাল আছে 1512, কিচ্ছু পড়বো না। মানে এগুলো হয় কি, ওই যে ওই পাশে গিয়ে সংখ্যা থাকলে খুঁজে বের করা যাবে, 1602 ভিওসি, তার মানে চোখ দিয়ে খুঁজে বের করার অনেক জিনিস আছে। যখন আপনি প্যাসেজটাতে এভাবে চোখ বুলাবেন, কিচ্ছু পড়বেন না, নামের পরে যে পাতা উল্টানো না, পাতাটা একটু আস্তে উল্টায়, জাস্ট একটু চোখ বুলাবেন, কোনো সেন্টেন্স পড়া না। ছবি যেমন দেখে প্যাসেজটা দেখবেন, দেখে যদি দেখেন যে বড় হাতের অক্ষর নাম্বার বেশি আছে, এটা পড়ারও দরকার নাই, তাহলে বুঝবেন যে প্রশ্নে এমন প্রশ্ন থাকবে যেগুলো নাম্বার এবং প্রপার নাউন বেসড। প্রপার নাউন তো সেন্টেন্সের মাঝখানে থাকলেও বড় হাতের থাকে, তাই না? যেমন এই যে আপনার এই যে ডাচ, ইজ এ প্রপার নাউন, জাতির নাম। তাহলে প্রশ্নে যদি প্রপার নাউন, নাম্বার, সেগুলো তো চোখ দিয়ে খুঁজে বের করা যায়, তাই না? তাহলে প্যাসেজে যদি এগুলো থাকে, তাহলে বুঝতে হবে যে প্রশ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করা সুবিধা হবে এই প্যাসেজের জন্য। তাহলে বুঝে গেল যে আমরা এখানে চোখ দিয়ে খুঁজে বের করার সুবিধা পাবো। দেখেন অনেক আছে, 1617, 50,000, 1602, 68,000, 30,000। জাস্ট চোখ দিয়ে দেখবো, কিছু পড়বো না। আরো আসলাম, তো এই যে অনেক বড় হাতের নাম টাম আছে, জাস্ট টু গেট অ্যান ওভারভিউ আইডিয়া, যেটা 30 সেকেন্ড সর্বোচ্চ, 30 সেকেন্ডস, বুঝে গেছি যে অনেক নাম টাম এবং সংখ্যা টংখ্যা আছে, একটা সুবিধা পাওয়া যাবে চোখ দিয়ে খুঁজে বের করার। বাস শেষ, এইটুকু করে নিয়ে আমরা কিচ্ছু পড়বো না। তাহলে দুইটা জিনিস করবো, এক নাম্বার, রিড দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ and try to guess the subject matter. Number 2, পাতা উল্টানির সময় বা যারা কম্পিউটার বেস দিবেন, স্লো স্ক্রল করে খালি দেখেন যে কি মানে 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 এর ভিতরে কি জাতীয় মাল সামানা বা জিনিসপত্র আছে, আর কিচ্ছু না। এখন চলে আসবো আমরা প্রশ্নে। নিয়ম হচ্ছে, নিয়মটা লিখে রাখেন সবাই, ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া বাকি সমস্ত প্রশ্নের উত্তর প্যাসেজের ভিতর সিরিয়ালি পাওয়া যাবে। মানে প্রশ্নের সিরিয়াল যেমন, উত্তরের সিরিয়ালও তেমন হবে, শুধু ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া। রাইট ইট ডাউন, এটা লিখেন এবং মাথায়ও ঢুকান, দুইটাই কাজ করেন। হোপ সবাই লিখেছেন। ম্যাচিং জাতীয় শব্দ ছাড়া, না, ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া বাকি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর প্যাসেজের ভেতরে কোশ্চেনের সিরিয়াল অনুযায়ী পাওয়া যাবে। মানে 5 নাম্বারেরটা যেখানে হবে, 6 নাম্বার কোনোদিন তার আগে হবে না, উপরে হবে না। 6 নাম্বারেরটা তার নিচেই পাওয়া যাবে, 7 নাম্বার তার নিচেই পাওয়া যাবে। তবে কিনা একটা শর্ত আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট এক ধরনের এক টাইপের প্রশ্নের জন্য এটি প্রযোজ্য। ব্যাপার কি পরে বুঝি, আগে লিখেন, নির্দিষ্ট এক টাইপের প্রশ্নের জন্য এই সিরিয়াল প্রযোজ্য। তার মানে কি, তার মানে যে এইটা এক টাইপ, 1 2 3 4, এই সিরিয়ালটা 1 2 3 4 পর্যন্ত প্রযোজ্য। 5 থেকে 7 জন্য আবার আপনার যে কোনো একটা বের করতে হবে। 5 থেকে 7 জন্য আবার, এখন যদি সিরিয়াল মেনটেন করে, তার মানেটা কি, 5-এর পরে 6, 6-এর পরে 7, এর মানে কিন্তু আরেকটা। আপনি একটু বুদ্ধি করলেই আপনি বুঝতে পারবেন, আপনি যদি 5 না পান, আপনি 6 পাইলেও হবে। কারণ 6 যদি পান, তাহলে চিন্তা করতে হবে যে 5 ছেড়ে আসছে, উপরে আছে যেহেতু সিরিয়াল, আর 7 নিচে আছে। যদি 5 6 না পান, 7 পাইলেও হবে, তাহলে তার উপরে 6 আছে, তার উপরে 5 আছে। তাহলে এই টাইপের প্রত্যেক টাইপের জন্য একটি খুঁজে পেলেই উপরেরটা উপরে, নিচেরটা নিচে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইজ ইট ক্লিয়ার টু ইউ? প্রত্যেক টাইপের জন্য একটি খুঁজে পেলেই যথেষ্ট। জেনারেলি আমরা প্রথম দ্বিতীয়টা খুঁজি, একটা না পাইলে যাতে আরেকটা পাই। তাহলে রুল হলো জেনারেলি 2টা করে নিয়ে যাবেন, একটি ব্লকের প্রথম এবং দ্বিতীয়টি একবারে মনের ভিতরে নিয়ে যাবেন, যদি মানে প্রথমটা না পান যাতে দ্বিতীয়টা মিস না হয়। হ্যাঁ, তো বা প্রথমটা যদি না পান তাহলে কি হবে, আপনি দ্বিতীয় প্রশ্ন যেহেতু জানেন না, আপনি পুরো প্যাসেজ জুড়ে খোঁজাখুঁজি করতে থাকবেন। নাই পেতে পারি, চোখে মানে চোখে পড়লো না, বুঝলাম না,
কিন্তু দুইটা করে নিয়ে গেলে দুইটাই বুঝলাম না, দুইটাই চোখে পড়লো না, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা এরকম। এখন আমি চ্যাটে লিখবো, এখন আমি চ্যাটে লিখবো, যা লিখবো এটাও একটু তুলে নেবেন। সেটা হচ্ছে অ্যান্সার সার্চিং টেকনিক। অ্যান্সার সার্চিং টেকনিক। অ্যান্সার সার্চিং টেকনিক হলো দুটি, একটি হলো স্ক্যানিং, অপরটি হলো স্কিমিং। আচ্ছা, দুটি না বলে তিনটি বলি আমরা, কারণ জেনারেলি দুটি, বাট উত্তর কনফার্ম করতে হয় ক্লোজ রিডিং করে। ক্লোজ রিডিং। এটা একটু তুলে নেবেন সবাই, যে অ্যান্সার সার্চিং টেকনিক, নাম্বার 1 স্ক্যানিং, নাম্বার 2 স্কিমিং, নাম্বার 3 ক্লোজ রিডিং। এখন বিষয়গুলো কি একটা একটা করে বোঝাবো বিফোর উই সলভ। বলেছিলাম যে আজকের ক্লাসটা বেসিক ক্লাস। হ্যাঁ, একজন বলেছেন নতুনটা করাতে, উনি সম্ভবত আমার সাথে আগে ছিলেন। তো কেমব্রিজ 15 এর এই প্যাসেজটাতে হয়েছে কি, প্রথম ক্লাসটা করানোর জন্য স্ক্যানিং স্কিমিং বোঝানোর জন্য সবচেয়ে ভালো, এজন্য আমি এইটা নেই। আমি নেক্সট নেক্সট যেটা ক্লাস হবে পরশুদিন, সেখানে আমি আবার নতুন একটা প্যাসেজ করাবো, এটাই অ্যাপ্লাই করে। ঠিক আছে? যারা নিউ আছেন, আমি তো নিউ থেকেই শুরু করছি, নিউ থেকেই শুরু করছি। আমার এখানে হয়েছে কি, আমার এখানে অনেকে কোর্স রিপিট করছে, আমার সাথে আগে করেছে, হয়তো অর্ধেক করতে পারেনি, বাকি অর্ধেক আবার করছে, এরকম অনেক পুরনো স্টুডেন্টও এখানে আছেন। কাজে যারা নিউ আছেন তারা একদম নতুন থেকেই পাচ্ছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, লেখা লেখা বন্ধ এখন, লেখা বন্ধ এখন। হ্যাঁ, প্লিজ এখন লেখা বন্ধ। হ্যাঁ, না হলে আপনি, লেখা বন্ধ কেন, আপনাদের জন্যই, নাহলে আপনার মনোযোগ হবে না, কারণ এই জিনিসগুলো এভাবে গুছিয়ে নাই কোথাও। এখন প্রথমে আসি স্ক্যানিং, দ্বিতীয় হলো স্কিমিং, তৃতীয় হলো ক্লোজ রিডিং। জিনিসগুলো কি, অনেকেই নাম শুনেছি আমরা, অনেকে বলতে পারে যেহেতু নতুন কিছু না। আসলে সবসময় মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে সুবিধা পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শেখেন নাই। নাম শোনা মানে শেখা না। ঠিক আছে? তাহলে 1 নাম্বার শিখবো স্ক্যানিং কি, 2 নাম্বার হচ্ছে স্ক্যানিং কখন করতে হয়, এবং 3 নাম্বার স্ক্যানিং কিভাবে করতে হয়। দ্বিতীয় শিখবো স্কিমিং কি, স্কিমিং কখন করতে হয়, এবং স্কিমিং সত্যিকার অর্থে কিভাবে করতে হয়, যেটাতে বেনিফিট পাওয়া যায়। তারপরে ক্লোজ রিডিং কি, ক্লোজ রিডিং হচ্ছে সোজা কথা, আমরা বাম থেকে ডানে যখন লাইনটা পেয়ে যাই যে এই লাইনে উত্তর আছে, তখন বাম থেকে ডানে চোখ সরায় নিয়ে শব্দের অর্থ করে যা পড়ি সেটাকে বলে ক্লোজ রিডিং। তাও আমি এটা জাস্ট লিস্টের ভিতরে রেখেছি, আসলে আমরা স্ক্যানিং স্কিমিং দিয়ে খুঁজে লাইনটা, একটা দুইটা লাইন বের করি যেখানে উত্তর আছে, তারপরে ক্লোজ রিডিং করে বের করি। সো ক্লোজ রিডিং এ শেখার কিছু নাই, এটা লিখতে বলেছি দেখে লাস্টে আমি লিখে দিয়েছি, কিন্তু আসলে মূলত আমরা স্ক্যানিং এবং স্কিমিং দিয়ে আমরা প্রশ্নের উত্তর বের করে থাকি। এখন প্রথম হচ্ছে স্ক্যানিং কি। স্ক্যানিং হলো না পড়ে চোখ দিয়ে লেখার ভেতরের কোনো এলিমেন্ট খুঁজে বের করা। লেখার ভিতরে কি কি এলিমেন্ট আছে দেখি তো। ছোট হাতের অক্ষর আছে, বড় হাতের অক্ষর আছে, একদম গুছায় বলবো আমি, ভালো করে খেয়াল করবেন। ছোট হাতের অক্ষর সবচেয়ে বেশি, তারপরে আছে বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর অক্ষর আবার 2 রকমের, বড় হাতের লেটার 2 রকমের। একটা হচ্ছে এমনিতেই, মানে বড় হাতের অক্ষর যে কোনো জায়গায় হয় না, সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হয়। বড় হাতের অক্ষর যেই শব্দটার জন্য সেন্টেন্সের শুরুতে হলো, ওই শব্দটাই সেন্টেন্সের মাঝখানে হলে তো ছোট হাতের হতো। তাহলে
এই যে সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর, এইটা তো প্রপার নাউন নাও হতে পারে, জেনারেলি প্রপার নাউন হয় না। কিন্তু সেন্টেন্সের মাঝখানেও যদি কোনো বড় হাতের লেটার থেকে থাকে, তাহলে এটা অবশ্যই প্রপার নাউন। ইফ ইউ ক্যান রিমেম্বার, ছোট থাকতে আমরা পড়েছিলাম প্রপার নাউন কাকে বলে। মানুষের নাম, সমুদ্রের নাম, দোকানের নাম, জাতির নাম, ঠিক আছে, নদীর নাম, যে কোনো কিছু দেওয়া নাম যেগুলা, সেগুলাকে বলি প্রপার নাউন, যেগুলো আমরা সেন্টেন্সের মাঝখানেও বড় হাতের লিখি। তাহলে আমরা কি নিলাম? 1 নাম্বার নাম্বার, যেটা চোখ দিয়ে খুঁজে বের করা যায় পড়া ছাড়া। 2 নাম্বার হচ্ছে প্রপার নাউন, সেন্টেন্সের মাঝখানে থাকলেও মিনিমাম ওই শব্দটা বড়, মানে ওই শব্দটার বিগিনিং বড় হাতের হবে। 3 নাম্বার বোল্ড, বোল্ড করা, ওই যে মানে মোটা কালিতে লেখা। 4 নাম্বার আন্ডারলাইন। 5 নাম্বার ব্র্যাকেটে। 6 নাম্বার ইটালিক্স, ওই যে বাঁকানো লেখা। 7 নাম্বার কোন স্টার মার্ক টার্ক, মানে সেটা কথা যা কিছু চোখে পড়ে, যা কিছু চোখে পড়ে। তাহলে এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে কি করতে হয়? চোখ দিয়ে খুঁজে বের করতে হয় পড়া ছাড়া। কারণ বাম থেকে ডানে যখন আমরা পড়া শুরু করি, যেটা আমি চোখ দিয়েই খুঁজে বের করতে পারতাম, অনেক কিছু বুঝে টুঝে দেখলাম যে 2 মিনিট পরে পাইলাম 1620। তো কোনো লাভ হলো আমার? আমার কোনো বেনিফিট হলো? এই সব কিছু পড়া বাদ দিয়ে যদি 1620 চোখ দিয়ে খুঁজে বের করতাম, তাহলে এই 1620 যেখানে আছে সেখানেই উত্তরটা আছে, কারণ প্রশ্ন ছিল 1620 সালে কি হয়েছিল। ঠিক আছে না? তাহলে এখন চোখ দিয়ে খুঁজে বের করাকে বলে হচ্ছে গিয়ে, না পড়ে চোখ দিয়ে খুঁজে বের করাকে বলে স্ক্যানিং। কখন করব? যখন প্রশ্নে স্ক্যানিং এর ম্যাটেরিয়াল থাকবে, তখন ধরে নিতে হবে ভিতরেও একই ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে? প্রশ্নে যখন স্ক্যানেবল ম্যাটেরিয়াল থাকে, তখন ধরে নিতে হবে যে ভেতরেও স্ক্যানেবল ম্যাটেরিয়াল আছে। এবার আপনি বলতে পারেন যে এইটা কি সবসময়ই থাকবে স্যার? খুব জেনারেল প্রশ্ন, যে প্রশ্নে যদি স্ক্যানেবল ম্যাটেরিয়াল থাকে তাহলে মানে ভেতরে থাকবে কিনা। মজার ব্যাপার হচ্ছে এটা তো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নাই। করিম যে 2020 সালে যশোরে থাকতো, করিম 2020 সালে যশোরে থাকতো, এই করিমের কে বড় পাবেন? যশোরের যে বড় পাবেন, প্রপার নাউন। এবং 2020 সাল চোখ দিয়ে খুঁজে বের করা যাবে। তাহলে এই কথাটা কি এই করিম, যশোর এবং 2020 ছাড়া কি বলা সম্ভব? এখন প্রশ্ন হবে করিম 2020 সালে কোথায় ছিল সে? তাহলে করিম আর 2020 খুঁজলেই তো ওই জায়গায় তো উত্তর থাকবে। তাহলে তো প্রশ্নে স্ক্যানেবল ম্যাটেরিয়াল থাকলে উত্তর তো ওইটা দিয়েই হবে, কারণ ওইটা ছাড়া তো হবে না। ঠিক আছে? আপনার নাম যে আব্দুল এবং আপনার বাড়ি যে চিটাগাং, এটা তো আব্দুল আর চিটাগাং ছাড়া বলা সম্ভব না। কাজে চিটাগাং এর সি বড় থাকবে আর আব্দুলের এ বড় থাকবে। কথা বুঝতে পারছি? সো দেয়ারফর এর কোনো ব্যতিক্রম নাই, এখানে কোনো সন্দেহের কিছু নাই। হ্যাঁ, প্রশ্নে যেখানে আপনি কোন মানে যে প্রশ্নে স্ক্যানেবল ম্যাটেরিয়াল পাবেন, স্ক্যানেবল ম্যাটেরিয়াল মানে এতক্ষণ ধরে বুঝাইছি চোখ দিয়ে যাদেরকে খুঁজে বের করা যায়, নাম্বার, প্রপার নাউন। প্রশ্নে যদি ইটালিক্স থাকে, ভেতরেও ইটালিক্সে থাকবে। ঠিক আছে না? প্রশ্নে যদি ব্র্যাকেটে থাকে, ভেতরেও ব্র্যাকেটে থাকবে। বি শিওর। হ্যাঁ, কারণ ওই প্যাসেজ থেকেই তো প্রশ্ন বানানো হচ্ছে আরে বাবা। আচ্ছা, তাহলে কখন করতে হয় স্ক্যান? যখন প্রশ্নে স্ক্যানেবল ম্যাটেরিয়াল থাকবে, তখন এইটার সুবিধাটা নিতে হবে। বাকি সবাই যখন বাম থেকে ডানে পড়ে পড়ে খুঁজে বের করবে, আপনি চোখ দিয়ে দেখে আপনি সুন্দর মানে উত্তরের জায়গাটা আগে ডিটারমিন করে ফেলবেন। এখন কথা হলো স্ক্যান কিভাবে করতে হয়। ঠিক আছে? স্ক্যান কিভাবে করতে হয়, তাহলে আমরা এখন প্যাসেজটা সিরিয়ালি সলভ না করে যেখানে স্ক্যান করা যায় সেটা আমরা প্র্যাকটিস করব। তাহলে অলরেডি বুঝতে পেরেছি স্ক্যানিং কি, অলরেডি বুঝতে পেরেছি স্ক্যানিং কখন করতে হয়, এবং 3 নাম্বার স্ক্যানিং কিভাবে করতে হয়। এই কিভাবে করতে হয় শুধু বাদ আছে, বাকি দুইটা কি ক্লিয়ার? স্ক্যানিং কি এবং স্ক্যানিং কখন করতে হয় একটু লিখেন। ওকে ফাইন, ঠিক আছে, আর লাগবে না রেসপন্স, ফাইন। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। এইখানে দেখেন 8 থেকে 13, এই নাটমেগ যে বড় হাতের, এইটা তো বিগিনিং এর জন্য বড় হাতের হয়েছে। মাঝখানে দেখি তো বড় হাতের কি? ইউরোপ। এই মিডিল এইজের এম বড় হাতের হয়েছে শুরুর জন্য, কিন্তু এইজেস এর এ তো বড় হাতের হয়েছে, এটা প্রপার নাউন কিনা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এক্সামিনাররা যেহেতু প্রশ্ন সেট করেছে এ বড় হাতের, ভিতরে গিয়ে কনফার্ম এ বড় হাতের পাবেন। দেখবেন এটা তো আমি বানাই নেই, এটা তো কেমব্রিজ। ওই যে বলছিলাম যে এইখানে যা থাকবে ওখানে ওইভাবেই থাকবে। এই যে মিডল এজেস দেখেন, দেখছেন? কাজেই কোনটা প্রপার নাউন কোনটা কি দরকার নাই, যেটা বড় হাতে থাকবে প্রশ্নে ওটা বড় হাতেরই মানে ভেতরে পাবেন এবং খুঁজবেন, শেষ।
এত চিন্তা ভাবনা করার কারণেই টাইম পাওয়া যায় না। আগে থেকে ঠিক করে নিতে হবে কোনটা কি রুল। মেশিনের মতো কাজ করবেন, সময় আপনি বেশি পাবেন। সারা পৃথিবীতে রিডিং এ সময়ের অভাব। এই টোটাল রিডিং মডিউল যতদিন করাবো, পদে পদে টের পাবেন যে কত আজাইরা কাজ করে বলেই বলে যে সময় পায় না। এত উল্টা তখন বলতে হবে যে আমরাই সেই লোক যাদের সময় পাওয়ার কথা না, তারপর আবার বলি যে প্রশ্ন কঠিন হয়েছে স্যার, সময় পাই না। এখন একেবারে যে আপনি অনেক আগে করে ফেলবেন জাদুকরি করে, তা তো আর সম্ভব না। আমার 22 বছরের অভিজ্ঞতা তো আপনাকে আমি 2 মাসের ভিতরে 3 মাসের ভিতরে ট্রান্সফার করতে পারবো না। দ্যাট উড বি ইললজিক্যাল, তাই না? অযৌক্তিক হবে এটা। বাট একেবারে যে তাল পায় না সেটা চলে যাবে। আচ্ছা, তাহলে এটা আবার একটু দেখি। তাহলে এইখানে এই যে স্ক্যানিং এর সুবিধা আছে, এইখানে ইউরোপ আছে। 16 সেঞ্চুরি লাগবে না, কারণ এটা প্রশ্ন নাই। যেখানে প্রশ্ন আছে সেখানে লাগবে। 17 সেঞ্চুরি লাগবে নয়, তাহলে 17 সেঞ্চুরি আছে। তারপরে ডিমান্ডেড ডি বড় হাতের, এটা তো বিগিনিং এর জন্য। বাট আমি কিভাবে করব? 17 সেঞ্চুরি দিয়ে বের করবো। আচ্ছা, তারপরে কি? এই যে ডাচ, বান্দা আইল্যান্ড, এই সিরিয়ালে এই কথাগুলো থাকবে ভেতরে। শুধু প্রশ্নের সিরিয়াল না, কথাগুলোও সিরিয়ালি থাকবে। প্যাসেজের ভিতরে বেশি কথা আছে, এখানে কম কথা আছে। এই জন্যই প্যাসেজ বড়, প্রশ্ন ছোট। এই জন্যই প্যাসেজ বড়, প্রশ্ন ছোট। খুব সিম্পল চিন্তা আমাদের মাথায় থাকে না। তার মানে খালি যে এইটাই থাকবে তা না। এই যে টুক কন্ট্রোল অফ দি বান্দা আইল্যান্ডস, রেস্ট্রিক্টেড নাটব্যাক, এটার মাঝখানে আরো কথা থাকবে প্যাসেজে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন লেট 18 সেঞ্চুরি, 1778, 1770, তার মানে এই 8 থেকে 13 পুরোটাই স্ক্যানিং এর সুবিধা দেওয়া। 8 থেকে 13 পুরোটাই স্ক্যানিং এর সুবিধা দেওয়া। স্ক্যানিং এর সুবিধা দেওয়া যে কোনো প্রশ্নকে সবার আগে করতে হবে। কাজেই এখানে এই যে ছিল 1 থেকে 4, তারপর ছিল 5 থেকে 7 এবং 8 থেকে 13, যে স্কিল্ড সে 8 থেকে 13 আগে করবে, কারণ তার কয়েক মিনিট লাগবে এটা বাইর করতে মাত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে স্ক্যানিং এর সুবিধা আছে। একটু আমরা 1 থেকে 4-এ যাই, ওইটাও গ্যাপ ফিল টাস্ক। 2টা গ্যাপ ফিল টাস্ক বা 2টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেন দিল? এখানে দেখেন কোনো স্ক্যানিং এর সুবিধা নাই। একটা বড় হাতের অক্ষর, একটা নাম্বার, কিচ্ছু নাই। আছে? নাই। এখানেই পার্থক্য। কেউ মানে ওই যে আমরা যেটাকে বলি যে গরুর মতো খাটা, গরুর মতো খেটে মেটে দিয়ে দেখবে যে 25টার বেশি উত্তর করার সময় পায় নাই। কিন্তু এগুলো খেয়াল করতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন খেয়াল রাখবেন যে কেমব্রিজের ওরা বসে বসে ভাষাবিদরা প্যাচ ম্যাচ মেরে আমাদের জন্য প্রশ্ন বানিয়েছে। কাজে এর ভিতরে অনেক কিছু অবজার্ভ করার আছে। কাজে এইখানে করতে হবে স্কিমিং দিয়ে, আর 8 থেকে 13 করতে হবে স্ক্যানিং দিয়ে। স্কিমিং কি পরে আসি, আগে তো স্ক্যানিংই তো করিনি এখনো। তাহলে আমরা স্ক্যানের সুবিধা নেব। ওকে, ফাইন। আচ্ছা, বলেন তো 16 সেঞ্চুরি, 16 সেঞ্চুরি কি 1500 সামথিং সাল, মানে 1520 বা 1560, নাকি 1620 1660, মানে 15-র ঘরে না 16-র ঘরে না 17-র ঘরে? সংখ্যাটা কতর ঘরে থাকবে? 16 সেঞ্চুরি সংখ্যাটা কতর ঘরে থাকবে? সেভেন্টিন সেঞ্চুরি, 16 সেঞ্চুরি হবে হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা দেখি কি। হ্যাঁ, তাহলে এখানে একটু বিষয় আছে। 16 সেঞ্চুরি সরাসরি থাকবে না, সংখ্যা দিয়ে থাকবে। আচ্ছা, এখন আমরা স্ক্যানিং অ্যাপ্লাই করার আগে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর আলাদা টেকনিক শিখবো। ভালো করে খেয়াল করেন আমার কথা, গুলা যাতে না যায়। স্ক্যানিং স্কিমিং হলো সব ধরনের প্রশ্নের জন্য কমন খোঁজার একটা টেকনিক। এটা ইউনিভার্সাল টেকনিক, শুধু ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর জন্য না, ইউনিভার্সাল টেকনিক। আর প্রতি ধরনের প্রশ্নের আবার নিজস্ব আলাদা টেকনিক আছে। যেমন ফিল ইন দি ব্ল্যাঙ্কস যখন করবেন তখন লাগবে স্ক্যানিং স্কিমিং তো আছেই, ফিল ইন দি ব্ল্যাঙ্কস এরও বিশেষ কিছু জিনিস লাগবে। যখন আপনি ট্রু ফলস নট গিভেন করবেন, স্ক্যানিং স্কিমিং তো লাগবেই খোঁজার জন্য, কারণ প্রত্যেক ধরনের প্রশ্নের উত্তরই খুঁজতে হয়। ট্রু ফলস নট গিভেনের জন্য বিশেষ কিছু জ্ঞান লাগবে, আপনার বিশেষ কিছু টেকনিক লাগবে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে এখন? তাহলে 2 ধরনের স্কিল, রিডিং এর জন্য 2 ধরনের স্কিল লাগবে আমার। একটা ইউনিভার্সাল স্কিল বা সার্চিং স্কিল, আরেকটা হলো কোয়েশ্চেন স্পেসিফিক স্কিল।
তাহলে প্রত্যেক ধরনের প্রশ্নকে আমরা এনকাউন্টার করব দুই ধরনের স্কিল দিয়ে, একটা খোঁজার স্কিল আর একটা হলো ওই ধরনের প্রশ্নের জন্য বিশেষ জ্ঞান। ঠিক আছে, তাহলে এখন স্ক্যানিং অ্যাপ্লাই করার আগে যেহেতু এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর বিশেষ জ্ঞানটাও একটু নিয়ে নেই। বিশেষ জ্ঞানটা হলো এখানে দুইটা জিনিস মাত্র, দুটো জিনিস। এক নাম্বার, লাইনটার প্রতিটা ওয়ার্ড আপনি কিভাবে ব্যবহার করবেন সেটি নির্ধারণ করা, মানে কিওয়ার্ডস, গিভেন কিওয়ার্ডস কালেক্ট করা এবং তার কাজ নির্ধারণ করা। আপনি বলতে পারেন এত করে কি করতে পারবো? মনে রাখবেন, ম্যাজিশিয়ান অথবা যে দড়া বাজিকর, ঠিক আছে, রোপ ম্যাজিশিয়ান, উনি যখন দড়ির উপর দিয়ে হেঁটে যান এবং সত্যি সত্যি হাঁটেন, এখানে কোনো কারসাজি থাকে না, ঠিক আছে, তখন আপনার কি ধারণা যে উনি আজকেই প্রথম হেঁটে গেলেন এটার উপর দিয়ে? এর পেছনে ওনার মানে বছর বছর সাজানো আছে বলেই উনি কয়েক মিনিটের ভেতরে হেঁটে যান। বোঝার সময় ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে, 1.5 ঘন্টা ধরে বুঝবো, যাতে করে 1.5 মিনিটে আমি করে ফেলতে পারি। কাজে বোঝার সময় কখনোই করার সময় না, কাজে বোঝার সময় ধৈর্য ধরতে হবে। আপনাদেরকে এত কথা বলা যাতে করে আপনার স্পিড আপ হয়। শেষে গিয়ে যদি যেই লাও সেই কদই হয়েছে, স্যার যা বলতেছে এটা পরীক্ষার হলে করতে গেলে তো শেষ। পরীক্ষার হলে করার জন্য না, আগে থেকে এটা শিখে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে। আশা করি বোঝা গেছে। কাজে ধৈর্য সহকারে আমরা শিখবো। তাহলে এগুলার কিওয়ার্ডের কাজ। আর 2 নাম্বার হচ্ছে আমরা একটা মজার কাজ, আচ্ছা কিওয়ার্ডের কাজ কি বলে নেই, যেমন নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দি অমুক। তাহলে এখানে দেখেন আমি মিডিল এজ দিয়ে সার্চ করব, সার্চ করে যখন পেয়ে যাব তখন খুঁজবো ইউরোপ কোথায় আছে। ইউরোপ পেয়ে গেলে দেখব ইউরোপে কারা এনেছিল এই নাটমেগ। তাহলে এটা হলো সার্চিং কিওয়ার্ড, এটা হলো কনফার্মিং কিওয়ার্ড। কেন? মিডিল এইজে, মানে আমরা যদি একটা প্রশ্ন বানাই, মিডিল এইজে নাটমেগ ইউরোপে আনা হয়েছিল, এই তো বিষয়। তাহলে মিডিল এজ দিয়ে খুঁজবো, তারপরে দেখবো ইউরোপ কই, তারপরে দেখবো যে নাটমেগের আসার বিষয়টা ওই লাইনেই আছে। এখন দ্বিতীয় কাজ হলো আমরা সারা জীবন পরীক্ষার হলে খুব হাস্যকর একটা কথা বলবো, সবাই মজাই পাবেন এবং মনে মনে প্রত্যেকটা মানুষ আসবে যে তাই তো, ব্ল্যাঙ্ক যখন থাকে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কেন জানি সবাই ব্ল্যাঙ্কের দিকে তাকায় থাকে। আরে আশ্চর্য, ব্ল্যাঙ্ক মানে তো ব্ল্যাঙ্কই, ব্ল্যাঙ্কের দিকে তাকায় থাকলে মাথাও ব্ল্যাঙ্কই থাকবে এবং এই সময়টা পৃথিবীতে ওয়েস্টেজ ছাড়া আর কিছুই না। অবাক ভাবে ব্ল্যাঙ্কের দিকে তাকায় থাকে, কি অদ্ভুত কাজ। বলছি না যে আমরাই সেই লোক যাদের সময় পাওয়ার কথা না। আপনি তো আশেপাশের শব্দগুলোরে চাপ দিবেন যে ব্ল্যাঙ্কে কি হবে, কত ব্ল্যাঙ্কে কি জাতীয় কথা হবে, আশেপাশের গুলা বলে দিবে। কারণ হঠাৎ করে এখানে কিন্তু আপনার মানে মানে গ্লাস চলে আসতে পারবে না, পানি চলে আসতে পারবে না, কলতলা চলে আসতে পারবে না, দরজা চলে আসতে পারবে না। একটা সেন্টেন্সের শব্দ কিন্তু নিয়ন্ত্রিত অন্য শব্দের দ্বারা। তাহলে দ্বিতীয় বিষয়টা হচ্ছে, প্রথম কি বলেছি, অন্য কিওয়ার্ড গুলাকে ব্যবহার করা, কোথায়, প্যাসেজের ভেতরে ব্যবহার করার জন্য একটু খেয়াল রাখা। 2 নাম্বার হচ্ছে ট্রাই টু অ্যান্টিসিপেট, মানে পূর্ব থেকেই ধারণা করার চেষ্টা করেন কি জাতীয় শব্দ হবে। আমি কিন্তু বলি না কি শব্দ হবে, কি শব্দ যদি হবে এটা যদি বুঝতাম তাহলে আর খোঁজা লাগতো নাকি, তাহলে তো উত্তরই জানতাম। কিন্তু কি জাতীয় শব্দ হবে, ফর এক্সাম্পল দেখেন, মিডিল এজে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা, তাহলে কার দ্বারা আনা হয়েছিল? তাহলে নাটমেগ একটা মশলা হইলে আনবে কে? মানুষ না বান্দর নাকি গাছ নাকি কোনো ডেড বিং লাইক মাটি পানি বাতাস? কে আনবে বলেন? মানুষ, তাই তো। হিউম্যান যদি হয়ে থাকে, হিউম্যানের কোন শব্দের আগে, কোন জাতীয় শব্দের আগে দা বসে? একটাই আছে মাত্র, একটা জিনিসই আছে যে হিউম্যান জাতীয় শব্দের আগে দা বসে, জাতি। ছোট থাকতে গ্রামার, ক্লাস 7 এর গ্রামার, নেশন। কাজে আপনাকে দেখেন, কাজে ওই যে খালি মাথায় না গিয়ে, সোজা কথা, ফিল ইন দি ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্ক মাথায় যাওয়া যাবে না। সেকেন্ড রুল, ফিল ইন দি ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্ক মাথায়, ব্ল্যাঙ্কের ব্যাপারে ব্ল্যাঙ্ক মাথায় যাওয়া যাবে না।
পূর্ব ধারণা করতে হবে কি জাতীয় শব্দ আমি খুঁজছি। তাহলে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে দুইটা বললাম, ইউজিং দ্য গিভেন কিওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের যে দেওয়া শব্দগুলো আছে তাকে ব্যবহার করা, এবং 2 নাম্বার হচ্ছে ওই শব্দগুলোকে ব্যবহার করে গ্যাপ সংক্রান্ত একটা ধারণা করা। ইট ক্যান বি ইউর সেকেন্ড নেচার, এটা করতে খুব বেশি সময় লাগে না, ব্যাপারটা বোঝাইতে আমার অনেক কথা বলতে হয়। যেমন দেখেন, মনে করেন, আচ্ছা শেখার আরেকটা পদ্ধতি কি জানেন? শেখার আরেকটা ভালো মানে দ্রুত শেখার একটা ভালো পদ্ধতির নাম হচ্ছে ভান পদ্ধতি। কি বলছি? ভান পদ্ধতি। এটা আমার আবিষ্কার। ভান পদ্ধতি মানে আমার আবিষ্কার, মানে আমার অবজারভেশন। যেমন ধরেন, এই যে প্রথমে মনে হয়েছিল না যে এত কথা বলতেছে স্যার, এটাকে পরীক্ষা হলে পারবো, পরে বুঝছি আচ্ছা বেশি সময় নিয়ে শিখলে পরে আমরা দ্রুত হইতে পারবো। পরে কেন, এখনই দ্রুত হইতে পারবো। সবাই ভান করেন। এই যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর দুইটা বিষয়, কিওয়ার্ড গুলিকে ব্যবহার করা এবং খালি মাথায় না যাওয়া, অন্য শব্দগুলির দ্বারা অন্য শব্দগুলিকে চাপ দিয়ে এই পাশে আনা, ঠিক আছে? এইটা আমি মনে করেন যে আমি 5 বছর ধরেই জানি। তাইলে কি হবে? 5 বছর ধরে জানলে অন্তত 5 মাস জানার কাজ হবে। আপনি ভান করবেন, আপনি অনেক আগেই জানেন এটা। দেখেন, এই মুহূর্তে বিলিভ করেন সবাই, 1 2 3, আপনি জানেন, এটা জানেন আপনি। মানে মানে ভান মানে ভুয়া ভান না, রিয়েল ভান। রিয়েল ভান ইজ দ্য মানে স্টার্টিং টু বি এফিসিয়েন্ট। তখন আপনি বুঝে যাবেন বিষয়টা, আপনি মনে করবেন আমি এটা জানি, ঠিক আছে, আগে থেকেই জানি, অ্যাপ্লাই করতাম না, এখন থেকে অ্যাপ্লাই করবো। এখন দেখেন, এই মানসিকতা নিয়ে যখন আপনি দেখবেন, মিডল এজেস, এ বড় হাতের খুঁজবো, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা মানুষ, দা যেহেতু কাজী নেশন। কয় সেকেন্ড লাগছে? আসলে পরীক্ষার হলে হবে এরকম, ঠিক আছে না? আরেকটা দেখি, 17th সেঞ্চুরি, এটাতে খুঁজবো ডিমান্ড ফর নাটমেগ গ্রু। তাহলে ওখানে পাবো যে নাটমেগের ডিমান্ড বেড়ে গেছিল, মানে নাটমেগ প্লাস প্লাস মানে যত শর্টে পারেন, as it was believed to be effective against the disease known as the, I'm looking for the name of a disease, শেষ। এবং এটা কোন ডিজিজের বিরুদ্ধে এফেক্টিভ ছিল, কাজ করতো ওষুধের মতো, ওইটা খুঁজবো, শেষ। এই তো। আর বসে বসে এমন করবে, ডিমান্ড ফর নাটমেগ গ্রু, আচ্ছা, as it was believed to be effective against the disease known as the dash, ড্যাশে কি ভাই? আবার মাথা ঝাঁকা দিয়ে আবার পড়বে, এরকম হবে না কাজগুলো। মনে রাখতে হবে, ইউ আর আন্ডার ট্রেমেন্ডাস টাইম প্রেশার, ঠিক আছে? সমস্ত দনুমনুবাদ দিয়ে মেশিনের মতো হইতে হবে, শার্প হইতে হবে। ইটস ভেরি ইজি, এখানে কোনো কঠিন ইংলিশ নাই। 17th সেঞ্চুরি দিয়ে খুঁজবো, ওখানে পাবো নাটমেগের ডিমান্ড বেড়ে গেছিল এফেক্টিভ এগেন্স্ট ডিজিজ। তাহলে এখানকার ডিজিজের নাম হবে, আর এফেক্টিভ মানে কি? ওই ডিজিজের জন্য এটা মানে ওষুধের মতো কাজ করতো, কারণ ওষুধ কই পেলেন? এই যে এফেক্টিভ এগেইনস্ট, হয়ে গেল। তাহলে কি বোঝা গেছে না? এই লেভেলের কনফিডেন্স এবং আন্ডারস্ট্যান্ডিংটা আনতে পারলে আপনি দেখবেন যে 10টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে আপনি বিশ্বাস করেন আপনার 2 মিনিট লাগবে, 2 মিনিটস লাগবে। আচ্ছা, আরো বাড়ায় দিই, 4 মিনিট নেন, যান, আচ্ছা 5 মিনিটই নেন, তাও আপনার সমস্যা হবে না, কারণ আপনি 18 মিনিট পাচ্ছেন হচ্ছে 13টা সলভ করার জন্য। আমি 10টা মানে সত্যিকার অর্থে আমি এত স্পিডে করতে পারি, আমি 10টা 1 মিনিট সাম সেকেন্ডসে বা 1 মিনিটের ভিতরে করে দিতে পারবো, যে কোনো নতুন। ওই যে এই লেভেলের কনফিডেন্স কিভাবে আনবো? আমি যা বলছি বিশ্বাস করা শুরু করেন যে যে হ্যাঁ ফাইন, এইটাই মেকানিক্যাল প্রসেস, এটা আমি জানি, আজকে থেকে করব। একদম মানে এই মুহূর্ত থেকেই মনটারে শক্ত বানায় ফেলেন এবং মনের ভেতরে একটা ভাব নিয়ে আসেন যে না, আই ক্যান অ্যাটিটিউড থাকতে হবে, ঠিক আছে? দেখবেন যে আপনার আগের লেভেল থেকে অনেক উন্নত হয়ে যাবে। বাট কখনো চিন্তা করবেন না যে স্যারের মতো আমি মানে শিখে নিয়েই দ্রুত করে ফেলবো। এটা তো বলছি যে 22 ইয়ার্স ফ্যাশন, এটা হবে না। বাট আপনি আপনার নিজের লেভেল থেকে কতটা ডিফারেন্স করে আপনি উপরে যেতে পারেন, এই চিন্তা থাকবে আপনার, ঠিক আছে? আমি আমার কনফিডেন্সটা আপনাকে, আমার নলেজটুকু আপনাকে শেয়ার করবো, নলেজটুকু আপনি পুরাই নিতে পারবেন। আমার কনফিডেন্সটুকু আমি শেয়ার করবো, আপনি এই কনফিডেন্সটা যদি আপনি 30% অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আগের চেয়ে অনেক অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনারা বের করবেন এখন মিডল এজেস দিয়ে খুঁজবো। আচ্ছা, কিন্তু কেউ আমি উপরে যাওয়ার সাথে সাথে ঝাঁপায় পড়বেন না, আমি যেভাবে বলবো সেভাবে খুঁজবেন, মানে গো স্লো। এখন তো আমাদের টাইমের কোনো মানে নাই, সমস্যা নাই, বাট সঠিকভাবে থাকার জন্য কিভাবে খুঁজবো, কারণ আমরা জানি না স্ক্যানিং কিভাবে করতে হয়। মিডল এজেস, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা, তাহলে একটা জাতি খুঁজতেছি যাদের দ্বারা ইউরোপে আনা হয়েছিল। এখন কেউ সলভ করতে যাবেন না, ওই যে অতি উৎসাহ মানে কিন্তু শেখার অন্তরায় হবে। আমরা একটু ভালো করে শিখে নিয়ে তারপরে আমরা পরবর্তীতে আমরা আবার সলভ করব। এই যে দেখেন, আমরা মিডল এজেস এখানে দেখাইছিলাম না, মন থেকে ডিলিট করে ফেলেন যে আমি জানি না মিডল এজেস কোথায়।
পরীক্ষার হলে আপনার জানার কথা না, তাই না? আচ্ছা, তাহলে এখন আপনি যদি এই বাম থেকে ডানে দেখে আসেন, তাহলে কতগুলা লাইন দেখার পরে এসে আপনি মিডল এজেস পাবেন? মিনিমাম আপনার 1 মিনিটের উপরে তো যাবেই, তাই না? আচ্ছা, 1 মিনিট না, আসলে আপনার 2 মিনিটের উপরে যাবে, বা তিন তিন মিনিটও যেতে পারে। কেন বলেন তো? কে বলতে পারবে কেন? আমি বললাম যে এইটুকু চোখে দেখে মিডল এজেস বের করতে 3 মিনিট যাবে, কি কারণে? আপনার ধারণা কি? ধারণাটা হচ্ছে ধারণাটা হচ্ছে যখনই বাম থেকে ডানে আমরা চোখ বুলাই, হ্যাঁ, খেয়াল করবেন, যখনই বাম থেকে ডানে আমরা চোখ বোলাই, আবার 22,500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে আসছি, আবার ওই ইউনিভার্সিটিতে যাব, বিদেশে যাব, স্বপ্ন, আমি অনেক সিরিয়াস, এই সিরিয়াসনেস আমাকে চিন্তা করবে বাম থেকে ডানে যেহেতু চোখ বুলাইছি, অতএব একটু পইরাই নেই। আপনি সিরিয়াস থাকার কারণে আপনার লস হবে। আপনি যত তাড়াতাড়ি মিডল এজেস পাবেন তত তাড়াতাড়ি আপনি উত্তর করতে পারবেন। কিন্তু পরীক্ষার হলে বোকার মতো আপনি কি করবেন, তখন বাম থেকে ডানে খুঁজলেই আপনার পড়ার টেন্ডেন্সি, পুরানা খাসিলত চলে আসবে। পুরানা খাসিলত যারে বলে, পুরানা খাসিলত, এই পুরানা খাসিলত থেকে নিজেকে বিরত রেখে স্ক্যানিং করতে হবে। তাহলে যে কোনো স্ক্যানিং কিভাবে করব এখন দেখবেন। স্ক্যানিং কিভাবে করব সবাই খেয়াল করেন, এখানে এই যে আমার কার্সরটা খেয়াল করেন, উপর থেকে নিচে 1, 2, 3, 4, ইট টেক্স 4 সেকেন্ডস অনলি। 4 সেকেন্ড, কারণ 1, 2, 3, 4 এভাবে তো সেকেন্ড না। 1, 2, 3, 4। মনের ভিতরে কি রাখবেন? মিডিল এইজেস এর এম এর চেহারাটা, আর এইজেস এর এ বড় হাতের। তাহলে এম, এম কে শুধু এম না মনে করে এম এর চেহারাটা, বড় হাতের এম এর চেহারাটা মনে রাখেন। এর থেকে একটু দূরে ডানে এর চেহারাটা মনে রাখেন। মনের ভিতরে রাখেন এম গ্যাপ এ, রাখছেন? এম গ্যাপ এ মনের ভিতরে কিন্তু আওড়াইতে হবে। এম বড় হাতের, এই যে এম মেরিস্টিকার না, নাই, এই যে এম বড় হাতের পাইছি, কিন্তু এ নাই বড় হাতের। উপর থেকে নিচে নাই, উপর থেকে নিচে নাই। বান্দা সি পাইছি, নাই। এখানে আসেন আবার, নাটমেগ আছে, এ বড় হাতের আছে, বাট এম এ নাই, 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 পাইছি। সো ইট টেক 6 to 7 সেকেন্ডস। এখন অনেকে আবার এই মেথড পেয়ে আমরা ওই যে অতি উত্তেজিত হয়ে যাই আর কি সবকিছুতেই, হয় বাম থেকে ডানে পড়ে বোঝা শুরু করি, অথচ আমি খুঁজতেছিলাম চোখ দিয়ে, অথবা এইটা পাওয়ার পরে মানে চাই কি একবারে লাফায় পরে চোখ দিয়ে বের করে ফেলবো, ওইটারও দরকার নাই। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। আপনি সিস্টেমেটিক্যালি এমন করে উপর থেকে নিচে আই ব্রাশ দিবেন। এম এ নাই, 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 আছে। বোঝা গেছে? একটু ইয়েস নো লিখেন যে কিভাবে স্ক্যানিং করব। দিস ইজ হাউ ইউ মাস্ট ডু দ্য স্ক্যানিং। হ্যাঁ, স্ক্যানিং আমরা সবাই শুনেছি, বলেছি না যে জিনিসটা শোনা মানেই জানা না। যখন শুনে আপনি কোনো কিছু অ্যাডভান্টেজ পাবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না, তখন মনে করতে হবে এটা একটা গাল ভরা নাম জানি আমি, আসলে আমি কিচ্ছু জানি না ওইটা। হ্যাঁ, এখন আপনি স্ক্যানিং এর সুবিধা পাচ্ছেন আপনি। এখন ভুলে গেলে হবে না, যখনই আপনি স্ক্যান করে এর সুবিধাটা পেয়ে গেলেন, প্রশ্নের বাকি অংশটা এখন আপনার মনের ভিতরে নিতে হবে। বাকি অংশ কি ছিল? দেখেন তো, বাকি অংশ কি ছিল? প্রশ্নের বাকি অংশ কি ছিল? ইউরোপে কারা এনেছিল? এবং তাহলে আরেকটা জাতি পাবো, একটা হলো ইউরোপ, আরেকটা হলো আরেকটা জাতির নাম। তাহলে এখন তাহলে এখন কি করবেন? তাহলে এখন ক্লোজ রিডিং করবেন। Middle Ages and was used as a flavoring medicinal preservative agent throughout this period. The Arabs উত্তর হতে পারে, কারণ আমি জাতি খুঁজছিলাম। উত্তর হতে পারে অন কন্ডিশন দ্যাট ইউরোপে তারাই প্রথম আনে, বা তারাই আনে, ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স যে অফ স্পাইস টু ইউরোপ। তাহলে উত্তর পেয়ে গেছে। এই এক্সক্লুসিভ দিয়ে বুঝছি যে তারাই একমাত্র আনতো, এবং এর আগে এত আর কেউ আনতো না। সো দেয়ারফর অ্যান্সার কি? অ্যারাবস। এইভাবে করলে গ্যাপ ফিল টাস্কে অন্যরা যা করবে তার 1/4 সময় আপনি গ্যাপ ফিল টাস্ক শেষ করবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখি পরেরটা, পরেরটা কি ছিল?
পরেরটা ছিল 17th সেঞ্চুরি, এবং আমরা একটা সিরিয়াল নিয়েছিলাম, কি সিরিয়াল মানে ইনফরমেশনের সিরিয়াল। প্রথম প্রথম থাকবে যে নাটমেগের ডিমান্ড বেড়ে গিয়েছিল, এবং মানে দ্বিতীয় হচ্ছে আমি একটা ডিজিজের নাম খুঁজছি যার এগেইনস্টে নাটমেগ কাজ করতো এফেক্টিভলি। আর তাহলে প্রথমে কি কি দিয়ে খুঁজবো? 16th সেঞ্চুরি না, 17th সেঞ্চুরি। আচ্ছা দেখেন, সেঞ্চুরির হিসাব হচ্ছে যত সংখ্যা থাকে তার চেয়ে এক বেশি সেঞ্চুরি বলা হয়। যেমন 17th সেঞ্চুরি মানে 1600 সামথিং, বিংশ শতাব্দী মানে 1900 সামথিং, 19 শতাব্দী মানে 1800 সামথিং। হ্যাঁ, এইটা ওরা ধরে নিচ্ছে যে এইটুকু কমন সেন্স বা জেনারেল নলেজ সবারই আছে। তাহলে যদি 17th সেঞ্চুরি হয় তাহলে কি হবে? 1600 সামথিং। দেখি আমরা উপর থেকে নিচে দেখে আসি। একদম আপনি সিস্টেম্যাটিক থাকবেন। আমরা তো মিডল এজেস পেয়েছিলাম, এখানে পাই 1512। একদম খুব দ্রুত, মানে সংখ্যার ক্ষেত্রে খুব দ্রুত পাওয়া যায়। হুম হুম 1580 না, শেষ। 1602 না, পাইছি 1602, তাহলে 1700 শতাব্দী। তাইলে এখন কোন জিনিস পড়বো আর কোন জিনিস পড়বো না, এখন দেখেন দুই রকমের পড়া দেখাবো আমি, যে আমরা কেন সময় নষ্ট করি। In 1602, Dutch merchants founded the VOC, a trading corporation better known as the Dutch East India Company. By 1617, the VOC was the richest commercial operation in the world. The company had, মানে খুব বুঝতেছি, আচ্ছা, the company had 50,000 employees worldwide. Stop. এখন মনে করেন এটা বাদ। এখন প্রশ্ন, আপনি কি করতেছিলেন আসলে? উত্তর লিখেন, কি করতেছিলেন, মানে কি উদ্দেশ্য ছিল আপনার? আপনার উদ্দেশ্য কি ছিল এটা বলেন দেখি, লিখেন। ডিজিজ। এখন থামাই দিয়ে যদি বলে, শোনেন এখন লেখা থামান, এখন থামাই দিয়ে যে যদি বলে যে ভাই কি করস, পড়ি, পড়ে কি হবে, বুঝতেছে কি বলতেছে, প্রশ্ন কি ছিল, কাম কি ছিল, এত সিরিয়াস, বলে তা তো মনে নাই, বলে কি তা তো মনে নাই। এটা হইল কোনো কাজ? এবং আরো একজন চিন্তা করে, ডিজিজ কই, 1600 পাইলাম, ব্যাপার কি, ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ঠিক এই জিনিসগুলাই ঘটবে আপনাদের সাথে। হ্যাঁ, দে প্লে সাইকোলজিক্যাল গেমস উইথ আস, আমাদের প্যাশনস টেস্ট করে। কখনো কখনো দ্রুতই পেয়ে যাই, কখনো কখনো একটু পরে পাই। যা সার্চ করি, যেমন 1600 সামথিং সার্চ করছি, পাইছি, এর বেশ কিছু পরে উত্তর আসবে। কখনো এটা 1600-র পরেই পাওয়া যাবে সেকেন্ড লাইনে বা থার্ড লাইনে, কখনো দেখা যাবে 4-5 লাইনে উত্তর পাচ্ছি না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তখন এই ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণে ওই 5-6 লাইন পরে যেখানে উত্তর আছে ওইটা সে স্কিপ করে যাবে, খেয়াল করবে না, মনে টেনশনে, তারপরে চলে যাবে নিচে, আসলে ছেড়ে আসছে। ঠিক আছে? তো এই মানে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এরকম গেম তারা আমাদের সাথে খেলবে। তাহলে এখন আপনি যা করবেন সেটা হচ্ছে, যখনই আপনি 1600 পেয়ে গেলেন, আপনার কাজ হচ্ছে প্রশ্নের বাকি অংশ ম্যাচ করা, প্রশ্নের বাকি অংশ ম্যাচ করা, এছাড়া কোনো কাজ নাই। এই প্রশ্নের বাকি অংশ যে আমি ম্যাচ করব, মানে আইডিয়াগুলো ম্যাচ করব, এর নামই হচ্ছে স্কিমিং। মানে আমি আইডিয়া খুঁজছি, দেখেন কিরকম, এটাই হলো স্কিমিং। আপনি মনের ভিতরে রাখবেন নেম অফ এ ডিজিজ, এবং 1602 পাওয়ার পরে আপনি কোনো মিনিং টিনিং কিচ্ছু দেখবেন না, খালি কোনো মতে দেখবেন, মানে এই যে এরকম দেখেন, ডাচ মার্চেন্টস ভিওসি ট্রেডিং কর্পোরেশন বেটার নোন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বলছে বুঝি নাই, কিন্তু বুঝছেন না যে ডিজিজের নাম নাই? 17 বাইটাই পড়ার দরকার নাই, খালি মূল শব্দ। 1617 ভিওসি রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ওয়ার্ল্ড কোম্পানি, 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড, প্রাইভেট আর্মি, মেন এন্ড ফ্লিট। তাহলে কি হচ্ছে দেখেন, মূল কাজ এখন হচ্ছে, আমি যে এখনো রোগ পাচ্ছি না এটা জানি, এবং এদেরকে যে আমি পাত্তা দিচ্ছি না, এরা আমার মনকে গ্রাস করতেছে না এবং ফ্রাস্ট্রেশন হচ্ছে না, সেইটাও আমি বুঝতেছি। সো কোথায় কি করতেছি এটা একটু খেয়াল করবেন ভালো করে। ফ্লিট, শিপস,
আরে ধুর, মনে মনে চিন্তা করবো, আরে মূল কথায় আয় বাবা, রোগ কই? At the same time, thousands of people across Europe were dying of the plague. তাইলে এখন রোগ পাইছে, কিন্তু এই রোগ পেয়ে কি উত্তর সাথে সাথে হবে? যদি একাধিক রোগ থাকে তাহলে কি হবে? আবার যদি একাধিক রোগ নাও থাকে, এইটাই থাকে, তাও কি আমি শিওর হইতে পারলাম? শিওর হইতে হবে ওইটা, মানে এই রোগটা নাটমেগ দিয়ে কিওর হইতো কিনা, প্রশ্নের আরো বাকি অংশ। তাহলে এখন চেক করব প্লেগ উত্তর হবে যদি কিনা এটি মানে এই রোগটি নাটমেগের দ্বারা, মানে নাটমেগ যদি এই রোগের বিরুদ্ধে এফেক্টিভ হয়, তাহলে প্লেগকে কালেক্ট করলাম। এখন একটু ক্লোজ রিডিং করতে পারি আমি। ক্লোজ রিডিং মানে ওই যে সিনসিয়ার রিডিং। 3 ধরনের কাজ করছি, 1602 খুঁজে বের করছি স্ক্যান করে, প্লেগের আগ পর্যন্ত করছি স্কিম, জাস্ট কিওয়ার্ড ম্যাচিং, ঠিক আছে? মানে মানে আমি যা খুঁজতেছি সেই জাতীয় জিনিস খুঁজছি। এখন হচ্ছে গিয়ে প্লেগ পাওয়ার পর এখন ক্লোজ রিডিং করব একটু বোঝার জন্য যে এই প্লেগ রোগের বিরুদ্ধেই কি নাটমেগ কার্যকরী ছিল। A highly contagious and deadly disease. Fine. আর একটু পড়ি। Doctors were desperate for a way to stop the spread of this disease. বোঝা যাচ্ছে না এখন যে ডাক্তাররা তাহলে নাটমেগ রেই বোধহয় পাইছে। And they decided nutmeg held the cure. এই যে নাটমেগ দিয়ে কিওর হতো। Now you are sure, মানে 100% that plague is the answer. তাহলে প্রথমটা পেলাম আমরা স্ক্যানিং এর মাধ্যমে। আর দুইটা আপনারা বের করেন, তারপর আমরা স্কিমিং একটা দেখব। যেমন 10-11 বাইর করে দেখি। আচ্ছা, এই 17th সেঞ্চুরি আন্ডারেই সব আছে, কিন্তু একটু সিরিয়ালটা দেখে নেই যে আরো কোনো মার্কার আছে কিনা। মার্কার মানে হচ্ছে কি, এই যে দেখেন, এই যে যেটা দিয়ে বের করবো আর কি, 17th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, মিডল এজেস, এগুলো মার্কার বা স্ক্যানেবল ম্যাটেরিয়ালস। যেমন ডাচ খুঁজে পাই, 17th সেঞ্চুরি তো ওখানে ছিলই। তারপরে যদি আরো অনেক কথা থাকে তাহলে ওইটা থেকে, মানে ওইটা না পড়ে সময় বাঁচানোর বুদ্ধি কি, ডাচ। তারপরে বান্দা আইল্যান্ড, তাহলে 17th সেঞ্চুরির পরের অঞ্চলে আগে দেখবো ডাচ। দ্বিতীয় কাজ হবে বান্দা আইল্যান্ড কই, ঠিক আছে? রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস, এখান থেকে কিন্তু গল্পটা একটু বোঝা যাচ্ছে যে ডাচরা কি করলো, বান্দা আইল্যান্ডে নাটমেগ প্রোডাকশন রেস্ট্রিক্টেড করে দিল অল্প কিছু এলাকার ভিতরে। এখান থেকে গল্প বোঝা যায়। পুট ড্যাশ অন নাটমেগ, নাটমেগে কি জানি পুট করলো, পুট ড্যাশ অন নাটমেগ, তার মানে নাটমেগের বডিতে, অন মানে কি উপরে। টু অ্যাভয়েড, কারণটা কি, ইট বিইং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড, তার মানে এমন কিছু নাটমেগের উপরে দিল যাতে করে আইল্যান্ডের বাইরে নাটমেগ না যায়। তাহলে এখানে কি পুট করতে পারে দেখি, কি আসে মাথায়, একটা কিছু আনতে হবে, বলছি ব্ল্যাঙ্কেটে যাওয়া যাবে না। কি পুট করতে পারে নাটমেগে, কি পুট করতে পারে নাটমেগে? অন নাটমেগ মানে নাটমেগ মানে, আচ্ছা হ্যাঁ, যে ট্যাক্স হতে পারে, আবার কোনো ফিজিক্যাল ফিজিক্যাল জিনিসও হতে পারে। ফিজিক্যাল জিনিসও হতে পারে, যেমন কোনো চিহ্ন দিয়ে দিল যাতে করে বাইরে গেলে বোঝা যায় যে এটা তো দ্বীপ থেকে গেছে, যে বলছে টু অ্যাভয়েড বিইং কালটিভেটেড, তাই না? তো এনিওয়ে একটা ধারণা করতে হবে, একটা ধারণা করতে হবে আর কি, খালি মাথায় যাওয়া যাবে না। তাহলে নাটমেগে কি তারা কি আরোপ করলো বা কি পুট করলো, এখানে দুই অর্থ হতে পারে। একটা হচ্ছে আরোপ করা, যেটা ল ট্যাক্স জাতীয় হতে পারে, আর একটা হচ্ছে ফিজিক্যাল কোনো জিনিস, রং চিহ্ন এগুলা দিতে পারে, হ্যাঁ মার্ক চিহ্ন এই জাতীয়। ফাইন, দুইটা করে নিয়ে যাই। আরেকটা কি, দুইটা করে কেন নেবো, কারণ এই দুইটা তো একই পয়েন্টের আন্ডারে চলছে, রানিং। এই যে দেখেন, এই জন্য ঘর আলাদা করে দিচ্ছে। ফাইনালি তাহলে এইখানে যেটা পাওয়া যাবে এটার শেষের দিকে গিয়ে এই উত্তর পাওয়া যাবে, বোঝা গেল। এমনিতে তো 10-এর পরে 11, তারপরে ওই প্যারায় শেষের দিকে পাওয়া যাবে অবটেন দি আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ, তাহলে ব্রিটিশ খুঁজলে পাওয়া যাবে। তাহলে ফাইনালি ডাচরা কারা, এই যে ডাচের আন্ডারে, তো এটা ডাচের আন্ডারে কেমন বুঝলাম, এই যে দেখেন
একই পয়েন্টের আন্ডারে যখন সাব পয়েন্ট থাকে তখন একই বুলেট মার্কিং থাকে। এই যে এই ড্যাশগুলা বুলেট মার্কিং, যে পুরোটাই ডাচের আন্ডারে। এই বুলেট মার্কিংও বোঝার একটা বিষয় প্রশ্নের। তাহলে ডাচরা মানে এই এই বুলেট মার্কিং মানে হচ্ছে প্রত্যেকটার জন্য ডাচ প্রযোজ্য। ডাচরা ফাইনালি ব্রিটিশদের কাছ থেকে, এখানে কি শব্দ হবে বলেন তো? ব্রিটিশদের কাছ থেকে 12 নম্বরে কি 11 নম্বরে কি জাতীয় শব্দ হবে? প্রপার নাউন। আইল্যান্ড অফ মানে যে মানে মানে বাকি অংশটা নাম, নাম নাম আইল্যান্ড অফ সামথিং। হ্যাঁ, নাম মানে একটা আইল্যান্ডের নাম। তাহলে মনের ভেতরে দুইটা আছে। 1 নাম্বার, প্রথমে ডাচ এবং বান্দা আইল্যান্ড কই? ডাচ এবং বান্দা আইল্যান্ড পাওয়ার সাথে সাথে আপনাদের যেটা ঘটবে এটা আমি বলে দেই। ডাচ এবং বান্দা আইল্যান্ড পাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই বা 90% মানে মানে আপনাদের ক্ষেত্রে মানে আপনাদের 90% যেটা করবে, ডাচ এবং বান্দা আইল্যান্ড পাওয়ার পরে খুশি হয়ে যাবে যেহেতু শিখছি, এবং তারপরে প্রশ্নের বাকি অংশ মনের ভিতরে না তুলে পড়া শুরু করবে। এটা সবার ঘটে, এই জন্য একলা ছেড়ে দিলেই মানে হারায় যায় আবার। কাজে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যা দিয়ে খুঁজছি ডাচ এবং বান্দা আইল্যান্ড, এইটা পাওয়ার পরে কোনোভাবেই খুশি হওয়া যাবে না। উত্তর পাওয়ার আগ পর্যন্ত কোনোভাবে খুশি হওয়া যাবে না। এর আগ পর্যন্ত আপনি রবট থাকবেন, মেশিন থাকবেন। কাজ হলো ডাচ পাওয়া 1 নাম্বার, 2 নাম্বার বান্দা আইল্যান্ড পাওয়া, 3 নাম্বার এই 2 নাম্বার পরে খুশি হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমি ওই যে মনের ভিতরে আনবো যে নাটমেগ চাষ বাইরে রোধ করার জন্য ওর উপরে কি দিছিল, এইটা মনের ভিতরে আয় না, কম্পেয়ার করে পড়তে হবে। কম্পেয়ার, ঠিক আছে, কম্পেয়ার করে পড়তে হবে। আর আরেকটা হলো ফাইনালি কোন আইল্যান্ডটা ব্রিটিশদের কাছ থেকে নিছিল। ফাইন, লেটস গো। এবং উত্তর ছিনায় আনবো আমরা একটু অ্যাগ্রেসিভ মুডে, বাট বেশি ফাস্ট না, বেশি ফাস্ট না, একটু অ্যাগ্রেসিভ মুড থাকবে যে আমি তো এখন স্কিল শিখে গেছি, যাবে কই উত্তর, এই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে ডাচ এবং বান্দা আইল্যান্ড 1602। এখানে ডাচ যদি হয় তাহলে আমি তো পাবো ডাচ, এখানে ডাচ পাইছি কিন্তু বান্দা আইল্যান্ড নাই। মন খারাপের কিছু নাই, আপনি জানেন প্রশ্নে যাহা হয় প্যাসেজেও তাহাই হয়, কাজে পরে আরো জায়গা আছে, আরো এক পাতা আছে, হবে ডাচ এবং বান্দা আইল্যান্ড। এই যে বান্দা আইল্যান্ড, আচ্ছা, কিন্তু পুরোটা জুড়ে বান্দা আইল্যান্ড খুঁজতে হবে। যখন একটা বড় প্যারা থাকবে তখন আপনি এটা জেনে রাখবেন যে কেমব্রিজের যেহেতু প্যাচমেরের প্রশ্ন বানায়, দেখবেন যে একটা বড় প্যারার ভিতরে যখন একটা স্ক্যান করবেন, আপনি কারো নাম স্ক্যান করছেন, কোনো দ্বীপের নাম, কোনো নদীর নাম, কোনো মানুষের নাম, দেখা যায় কি এটা একাধিক জায়গায় থাকে, তো উত্তর যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে বান্দা আইল্যান্ড এটা যেহেতু অনেক বড়, ঠিক আছে, এটা যেহেতু অনেক বড়, কাজেই আমরা একটু স্লো দেখব। বান্দা আইল্যান্ড এখানে ছিল, এখানে আবার ডাচ আছে, এই যে ডাচ, ঠিক আছে না, ডাচ ডাচ ব্রিটিশ চলে আসছে, তার মানে 11 অঞ্চলের দিকে। আচ্ছা, ডাচ এখানে, এখানে কোনো বান্দা আইল্যান্ড আছে কিনা দেখতে হবে। এই যে বান্দা আইল্যান্ড, এখানেও আছে বান্দা আইল্যান্ড, এই জাস্ট একটু দেখা। বান্দাজ, এই যে বান্দাজ, তাহলে বান্দা বান্দাজ, যারা পেন এন্ড পেপার দিবেন এই বান্দাটা গোলদাগ দিবেন, এই বান্দাজটা গোলদাগ দিবেন, আর এই বান্দা আইল্যান্ড গোলদাগ দিবেন। এইখানেও ডাচ আছে, কাজেই আমাদের প্রশ্নর ছিল ডাচ এবং বান্দা আইল্যান্ড একসাথে। বান্দা আইল্যান্ড এখানে, ডাচ এখানে, কাজে পড়তে হবে কি আগের টুকু না পরের টুকু? অবশ্যই পরের টুকু, তার আগে ডাচ নাই, তার আগে পর্তুগিজ আছে। এইভাবে এখানে না অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে সময় বাঁচাতে গেলে। তাহলে আপনি বলবেন এখানে ডাচ, কিন্তু আপনি বান্দা আইল্যান্ড পেয়েছেন, ডাচ পেয়েছেন, বান্দা আইল্যান্ড পেয়েছেন। এখন আপনার কাজ কি? কাজ হচ্ছে ওই তার পরেরটা মনের ভিতরে তুলে নেওয়া। দেখছেন আমরা সবাই ভুলে গেছিলাম, আমি এটাই বলছিলাম যে 90% ক্ষেত্রে এটাই ভুলে যায়। মেশিনের মতো কাজ করতে হবে। ডাচ পেয়ে বান্দা আইল্যান্ড মানে পেয়ে খুশি হওয়ার কিচ্ছু নাই, হ্যাঁ, কোনো খুশি হওয়া যাবে না, একের পর এক নিতে হবে। তারপরে হলো নাটমেগের উপরে কি কি করেছিল, কি কাজ করেছিল তারা। হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে এখন arrived to cover once in Bangladesh the Dutch went to work protecting their new investment। ওই যে স্কিম করেন, cancelled nutmeg এই যে concentrated all nutmeg production into a few easily guarded areas। ওই যে পাইছি না প্রশ্নের উত্তর, ওই যে এই যে এই যে আগের অংশ, এই যে দেখেন রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস, যেখানে প্রশ্ন নাই কিন্তু আমি বুঝছি যে আমি সিরিয়ালে আছি,
এই যে একটু পরেই উত্তর আসবে, এইটাই তো পাইলাম। আর এই যে সবসময় কিন্তু সিনোনিম থাকবে এখানে, দেখেন রেস্ট্রিক্টেড, নাটমেগ তো নাটমেগই, প্রোডাকশন খুব কমন শব্দ, ফিউ এরিয়াস, তাহলে ফিউ এরিয়াস রেস্ট্রিক্টেড, দেখে তো তার বদলে কি আছে, এই যে ফিউ এর বদলে আ ফিউ, আর রেস্ট্রিক্টেড এর বদলে গার্ডেড এরিয়াস। এই আইএলস রিডিং এ এই ঘটনাই ঘটবে, কোশ্চেনের সাথে এরকম সিনোনিম থাকবে। destroying any trees outside the plantation zones, মনের ভিতরে কিন্তু আপনি আরেকটা কথা বলে নি, ধরেন একটা লাইন পড়া, মনের ভিতরে আপনার কিচ্ছু নাই, কিচ্ছু খুঁজতেছেন না, খালি লাইন বোঝার চেষ্টা করতেছেন। They concentrated all nutmeg production into a few easily guarded areas, আপনার কোনো প্রশ্ন নাই, আপনি বুঝতেছেন। uprooting and destroying any trees outside the plantation zones, আচ্ছা বুঝতে, ভালোভাবে বুঝতে গেলে আরেকবার হয়তো পড়তে হইতে পারে। এই পড়াটার নাম দিলাম ধরেন সিঙ্গেল রিডিং, এরকম কোনো নাম নাই, বোঝার জন্য নাম দিলাম এই মুহূর্তে সিঙ্গেল রিডিং। সিঙ্গেল মানে কি, লাইনগুলা পড়ে শুধু বোঝা, সিঙ্গেল কাজ। আরেকটা কাজ কম্পারেটিভ রিডিং, প্রশ্নের এগেইনস্টে কম্পেয়ার করে বোঝা, যে প্রশ্নে যা যা চাইছে সেই জিনিস আছে তো, বা সেই জিনিস পাচ্ছি তো, যা অ্যান্টিসিপেট করেছিলাম তা আছে তো। তাহলে কি অ্যান্টিসিপেট করছিলাম, অ্যান্টিসিপেট করেছিলাম ওই নাটমেগের উপরে কি জানি একটা দিছিল যাতে করে বাইরে কাল্টিভেটেড না হয়। এই আইডিয়াটা মনের ভিতরে বার্নিং থাকবে, বার্নিং মানে যে সিঙ্গেল রিডিং এ চলে যাওয়া যাবে না। যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে মনের ভিতরে কি আছে, আপনি যদি না বলতে পারেন তাহলে আপনি আইএলস রিডিং এ যেতে পারেন নাই। আইএলস আইএলস টোটাল রিডিং 40টা প্রশ্নের জন্য কোনো সিঙ্গেল রিডিং অ্যাক্টিভিটি নাই, একটা সিঙ্গেল রিডিং অ্যাক্টিভিটি নাই। মনের ভিতরে কিছু নাই আমি বুঝতেছি, যখন এটা করতেছি তখনই মনে করতে হবে আই এম আউট অফ আইএলস রিডিং, আমি আইএলস রিডিং থেকে দূরে সরে গেছি। এই কথাটা কি বুঝতে পারছে কিনা সবাই? এটা খুব একটা মানে 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 মেন্টাল টেকনিকের কথা আমি কিন্তু বলেছি। ইটস এ ভেরি ফিলোসফি, মানে ভেরি ডিপ ফিলোসফিক্যাল ইস্যু রিগার্ডিং আইএলস রিডিং। সিঙ্গেল রিডিং বলতে কোনো জিনিস নাই, টোটাল টোটাল আইএলস রিডিং এর ভিতরে কোনো সিঙ্গেল রিডিং নাই, টোটালটাই কম্পারেটিভ রিডিং। কিসের এগেনস্টে? প্রশ্নের এগেনস্টে, প্রশ্নের এগেনস্টে। আচ্ছা, হেডিং ম্যাচ পরে 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 স্যার শোনেন, আমি যখন এক একটা করে শেখাবো না, প্রত্যেকটা এরকম, যেমন আজকে গ্যাপ ফিল্টার শেখাচ্ছি, প্রত্যেকটা একটা ডিফারেন্ট ওয়ার্ড। আইএলস রিডিং এত ছোট জিনিস না, ঠিক আছে? যখন হেডিং ম্যাচ করব তখন, এখন হেডিং ম্যাচ নিয়ে কথা বলা যাবেই না, বিকজ আমি ডিটেল ছাড়া একটা কথাও বলবো না, ঠিক আছে? যখন হেডিং ম্যাচ করব মানে সেখানেও বুঝবেন যে এই কথা কিভাবে সত্য, সেটা হেডিং ম্যাচিং এর দিন হবে। আজকে এটা নিয়ে কথাই বলা যাবে না, কারণ গ্যাপ ফিল টাস্কের মতো একটা কাজ, এইটার ওয়ার্ল্ডেই আমরা কোনোদিন ঢুকি নাই, তাই না? এটার ওয়ার্ল্ডটা খুব ক্লাসিফাইড, একইভাবে গ্যাপ ফিল টাস্কের ওয়ার্ল্ডও মানে ক্লাসিফাইড, ম্যাচিং এর ওয়ার্ল্ডও ক্লাসিফাইড, ফ্যাক্টর ফাইন্ডিং এর ওয়ার্ল্ডও ক্লাসিফাইড। এই জন্যই বলেছি দুই ধরনের, একটা স্ক্যানিং, একটা স্কিমিং, যেটা ইউনিভার্সাল স্কিল, আরেকটা হচ্ছে কোশ্চেন স্পেসিফিক স্কিল। এই কোশ্চেন স্পেসিফিক স্কিল ইজ কোয়াইট এ ডিফারেন্ট থিং আদার দেন জেনারেল রিডিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে মনের ভিতরে ওইভাবে খুঁজবো, তাহলে কম্পারেটিভ রিডিং, স্কিম করব। স্কিম হলো একটা কম্পারেটিভ বিষয়, মানে যে মানে কম্পেয়ার করা, হ্যাঁ। দ্য কনসেন্ট্রেটেড অল নাটমেগ প্রোডাকশন, তার মানে এখানে বুঝলাম যে নাটমেগের উপরে কোনো কিছু তারা আরোপ করছে না বা রাখছে না। anyone caught growing a nutmeg seedling or carrying seeds without the proper authority was severely punished, তার মানে এই আইডিয়াতে আসছি এখন যে নাটমেগ বাইরে যেতে পারবে না, তাহলে উত্তর 80-80 করতেছে, এরকম একটা সাইকোলজি আসতে হবে যে আচ্ছা ওইটা নাই, এটা নাই, এই যে ওই ধরনের কথা শুরু হয়েছে, প্রতিটা ক্ষেত্রে এরকম একটা অনুভূতি আপনার থাকবে, তাইলে আপনি লাইনে আছেন। In addition, all exported nutmeg was covered with lime to make sure there was no chance a fertile seed which could be grown elsewhere would leave this island. Already কিন্তু উত্তর এখানে আছে, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে লাইম। প্রশ্ন করি আরেকটা, মনে করেন এটা প্রশ্ন, ওইটা প্রশ্ন না, আমি এখন যেটা করলাম এটাই আনসার প্রশ্ন। বলেন তো দেখি, এই কাভার্ডের পরিবর্তে প্রশ্নে কি ছিল? ধরেন এটা 1 মার্ক দিলাম। এখন কাভার্ডের পরিবর্তে প্রশ্নে কি ছিল? পুট, রাইট। এইগুলা যখন আপনি ধরতে পারবেন যে পুটের বদলে কাভার্ড, তাহলে পুটের পরে ড্যাশ, কাভারের পরে লাইন,
পুটের পরে ড্যাশ, কাভারের পরে লাইম, অতএব লাইমই ওই ড্যাশের মাল। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এইটা বুঝাই থেকে বলছিলাম আপনাদেরকে দিয়ে বের করবো, কিন্তু এর ভিতরে আমার অনেক কথা বলতে হয়েছে যেহেতু ফার্স্ট ক্লাস। এখন দেখি তো একটু ওই আইল্যান্ডের নাম কি, ওই যে ব্রিটিশদের কাছ থেকে নিয়ে নিছিল, দেখি তো। One of the Banda Islands is a silver of land called Ran. A sliver of land called Ran, only 3 kilometers long by less than 1 kilometer wide, was under the control of the British. After decades of fighting for control of this tiny island, এখান থেকে যা লিখছিল বোঝা যাচ্ছিল না এটা আইল্যান্ড কিনা, কিন্তু যে দিস দিয়ে বলে দিল এটা টাইনি আইল্যান্ড। তার মানে এটা হতে পারে কারণ ব্রিটিশদের কাছে ছিল। এখন যদি দেখি ডাচরা এটা নিয়ে নিছে, তাইলে তো ওই আইল্যান্ড অফ রান হয়ে গেল উত্তর। The Dutch and British arrived at a compromise settlement, the Treaty of Breda. এটা চুক্তির নাম। এটা কিন্তু আমার ইয়ের নাম না, এটা আইল্যান্ডের নাম না। আমার দরকার ছিল আইল্যান্ডের নাম, আইল্যান্ড অফ অমুক। তাহলে রান উত্তর হবে যদি ডাচরা যদি জিতে যায়। Intent on securing their hold over every nutmeg producing island, the Dutch offered a trade. If the British would give them the island of Ran, they would in turn give Britain a distant and much less valuable island in North America. এখনো পায় নাই। The British agreed, পাই গেছে। তার মানে নতুন আরেকটা লার্নিং। এই লাইনে উত্তর আছে, পাওয়ার পরেও 4-5 লাইন মিলে বা একাধিক লাইন মিলে উত্তর হতে পারে, উত্তর শিওর হতে গেলে। লিখে রাখেন। আরেক জিনিস পাওয়া গেল যে সার্চিং এর মাধ্যমে, স্ক্যানিং স্কিমিং এর মাধ্যমে যখন পেয়ে যাব যে এখানে উত্তর আছে, তারপরেও ওই লাইন এবং তারপরে কন্টিনিউয়েশন দিয়ে একাধিক লাইন 2, 3, 4, 5 লাইন পর্যন্ত মিলে উত্তর কনফার্ম হতে পারে। এখানে দেখেন আপনারা ঝুলাইছে কিন্তু অনেক। আপনি যখন এটা জানবেন তখন আপনি ঝুলটা খাবেন না। আপনি ধরে নেবেন আইল্যান্ড অফ রান একটাই তো পাইছি, এটা উত্তর হবে। কিন্তু আমি শিওর হবো কেমনে? যতক্ষণ না পর্যন্ত ব্রিটিশরা ছেড়ে দিবে এবং ডাচরা পাবে। সো আইল্যান্ড অফ রান। এখন আইল্যান্ড অফ যেহেতু লেখা আছে, কাজে আপনার উত্তর হবে শুধু রান। এই রানের আবার আর বড় হাতের হবে। ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? ওকে ফাইন। আচ্ছা, বাকি দুইটা আছে, দুইটাও করে ফেলাই না আমরা, দুইটাও করে ফেলি। এখন যে আপনাদেরকে করতে দেওয়া হয় কি, ওর ভিতরে কিছু আবার যে বলার মতো পয়েন্ট থাকলে, ক্লিয়ার করে বলার মতো পয়েন্ট থাকলে, কোনো রুল থাকলে আমার তখন বলতে হয় আর কি। এই দুইটা দেখি আপনারা যা বলছেন তাই দিয়ে বের করেন দেখি। বলার মতো কিছু থাকলে পরে বলবো। 1770, 1778 একেবারে পিন পয়েন্ট করে দিয়েছে। লেট 18th সেঞ্চুরি বলে আবার 1700 বলে দিচ্ছে। নাটমেগ প্ল্যান্টস ওয়্যার সিক্রেটলি টেকেন টু। এখানে অ্যান্টিসিপেশন কি হবে, মানে কি খুঁজছি, কি জাতীয় শব্দ খুঁজছি, গেস কি? অ্যান্টিসিপেশন কি? প্লেস, রাইট? আচ্ছা, have the Brenda Islands nutmeg plantation were destroyed by a, কি হতে পারে? ভেরি গুড, ন্যাচুরাল ডিজাস্টার, যেমন স্টর্ম, সাইক্লোন, সুনামি এটসেট্রা, তাই না? তাহলে দুইটা মনের ভিতরে রাখবেন। 1 নাম্বার। আচ্ছা, এইখানে এই যে 1770 কোন শব্দটা সিনোনিমাস হবে বলেন তো? মানে কোন শব্দটা গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে যে যেমন যে পুটের বদলে ছিল কাভার্ড। সিক্রেটলি টেকেন, রাইট, সিক্রেটলি টেকেন। এই যে এই বোধগুলো তৈরি হলে হয় কি, আস্তে আস্তে আপনি শার্প হয়ে যাবেন আইএলটিএস রিডিং এ। এই শার্পনেসটা গ্রো করাটা জরুরি, যে কি চেক করতে হবে। 1 নাম্বার, সিক্রেটলি টেকেন টু হুইচ প্লেস, আর 2 নাম্বার, কোন ধরনের ন্যাচারাল ডিজাস্টার দিয়ে নষ্ট হয়েছিল। লুক ফর 1770 এবং 1778।
প্রথমটা 1770 কোথায় নেওয়া হয়েছিল, দ্বিতীয়টা 1778 কোন ধরনের ন্যাচারাল ডিজাস্টার। 1770 মনের ভিতরে প্রশ্নটা রাখাও কিন্তু একটা স্কিল, ক্যারিং দ্য কোয়েশ্চেন ইন মাইন্ড অ্যান্ড গোয়িং টু দি প্যাসেজ অ্যান্ড কিপিং দ্য কোয়েশ্চেন ইন মাইন্ড। প্রশ্নটাকে ক্যারি করে, অনেকে ক্যারি করে গিয়ে প্যাসেজের ভিতরে গিয়েই আর ক্যারি করতে পারে না, পড়া শুরু করে প্রশ্নই ভুলে যায়, একদম অকারণ সময় নষ্ট। কাজে প্রশ্নটাকে ক্যারি করে প্যাসেজের ভিতরে যেতে হবে এবং উত্তর পাওয়ার আগ পর্যন্ত প্রশ্নটাকে মনের ভিতরে বার্নিং রাখতে হবে, যাতে করে এই বার্নিং প্রশ্নের সাথে কম্পেয়ার করে লাইনগুলা থেকে উত্তর বের করতে পারেন। কাজে 1770 কোন প্লেসে নেওয়া হয়েছিল, 1778 কোন ন্যাচারাল ডিজাস্টার, 1770 কোন প্লেসে সিক্রেটলি নেওয়া হয়েছিল, 1770 বলেন দেখি উত্তর কি। এটা দ্রুত পাওয়ার কথা। সতেরোশো সত্তর, এইটার উত্তর তো আফ্রিকা না, এটার উত্তর মৌরিশাস। সিক্রেটলি কোথায়, ওই যে স্মাগলিং করলে অবশ্যই সিক্রেটলি নেওয়া হয়। অথচ সিক্রেট কিন্তু স্মাগলড কিন্তু সিক্রেটলির কোনো সিনোনিমাস না। কাজে নির্দিষ্ট একটি বিষয়ে এমন কোন সিনোনিমাস এক্সপ্রেশন হতে পারে যেটি ডিকশনারির সিনোনিম না। এইটাও আরেকটা জিনিস দেখেন, লার্নিং। কাজে মুখস্থ সিনোনিম দেওয়া হবে না, মিনিংটা যে ওইটাই ক্যারি করে। সিক্রেটলি নেওয়া মানে কি, প্রকাশ্যে নেওয়া না। স্মাগলিং করা মাল কি মানে মানে লুকায় নেয় না, তাহলে যে স্মাগল যেহেতু, অতএব বোঝা গেল মরিশাস। আর কি 1778 কি ভলকানিক ইরাপশন ইন দ্য ব্যান্ডার রিজিয়ন কজড এ সুনামি। তাহলে ভলকানিক ইরাপশন হবে নাকি সুনামি হবে? ভলকানিক ইরাপশন থেকে সুনামি হয়েছে, কাজে কোনটা উত্তর হবে? এখন আমাকে বুঝতে হবে দুইটাই হতে পারে। সুনামি যেহেতু পরে আসছে, সুনামি দেওয়াই ভালো, কিন্তু ভালো টালো বলে কিছু নাই। আমি তো বলছি মেশিনের মতো, বলছে ওয়ান ওয়ার্ড অনলি, এই যে ওয়ান ওয়ার্ড অনলি, অতএব ভলকানিক ইরাপশন বাদ, সুনামি উত্তর। হোপ ইউ আর ক্লিয়ার নাও। অঙ্কের মতো উত্তর দেওয়া যাবে, কোনো স্যার এমন কোনো উত্তর নাই যে একটু বুঝে নিতে হবে, আমি বুঝবো আপনি বুঝবেন না, স্যার বুঝে আমি পারি না, অথবা একটা গোজামিল যে এটাই হবে উত্তর আর কি ওইটা হইলেও ভালো হইতো, এরকম কিচ্ছু নাই। 2 আর 3 5 সোজা হিসাব, একদম চ্যালেঞ্জ বাজি। 2 আর 3 5 ম্যাথামেটিক্স এর মতো আইএলটিএস রিডিং শেষ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন নাউন বাদে কিছু উত্তর হতে পারে পারে না কি না। জেনারেলি এই যে ভার্ব প্যাসিভ ট্যাসিভ এগুলা ইয়ে করে না, মানে নাউন গুলাই তো আইডিয়াস, এই আইডিয়াস গুলাকে সিনোনিমাসলি দিয়ে চেক ব্যাক করে আর কি। এনিওয়ে যে কোনো কিছুই হতে পারে, বাট আসলে নাউন ছাড়া প্রশ্নটা আপনি দেখবেন যে প্রশ্ন ভালো হয় না। হ্যাঁ, তো এই জন্য বেসিক্যালি নাউন শব্দ দিয়েই আসলে উত্তর পেয়ে থাকে। আচ্ছা, ফাইনালি আমরা 1 থেকে 4-এ একটু যাই, জাস্ট টু সি দ্য ডিফারেন্স। এটা তো আমরা সার্চিং এর মানে স্ক্যানিং এর মজা নিলাম। এখন what about 1 to 4? এখানে তো স্ক্যানিং এর কোনো ম্যাটেরিয়াল নাই, কাজে এখানে কি করতে হবে তাহলে? স্ক্যানিংটা বাদ, একটু আগে যা করছিলাম তাই। সেটা হচ্ছে কিওয়ার্ড গুলাকে নেব এবং আশা করব যে সিনোনিম হতে পারে এবং অ্যান্টিসিপেট করে নেব, এইটাই আর কিছু না। যেমন দ্য লিভস অফ দ্য ট্রি, কোন ট্রি? দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট। তাহলে লিভস, আচ্ছা যখন স্কিমিং হবে মানে কোনো স্ক্যানেবল ম্যাটেরিয়াল নাই, তখন তো আমার কিওয়ার্ডের উপরেই ডিপেন্ড করতে হয়। এই কিওয়ার্ড আবার 2 রকমের হয়, গুরুত্বপূর্ণ কথা লিখে রাখবেন সব স্যার, মানে যেগুলো নতুন কথা। এই কিওয়ার্ড আবার 2 রকমের হবে, একটা হচ্ছে সিনোনিম হয়, আরেকটা হচ্ছে সিনোনিম জেনারেলি মিনিং চেঞ্জ হয়ে যায় বলে সিনোনিম হয় না। আচ্ছা, গাছের পাতা লিভ, এর কি সিনোনিম হওয়ার কথা সাধারণত? ইয়েস অর নো লিখেন। গাছের পাতা কি সিনোনিম হবে নাকি হবে না? নো। মানে ভেরি কমন ওয়ার্ডস অ্যান্ড কমন নাউন্স, যেই নামে আমরা চিনি। ওয়াটার সিনোনিম করতে গেলে অনেক ধরনের সিনোনিমাস হতে পারে। ওয়াটার, প্রশ্নে ওয়াটার থাকলে ভেতরে ওয়াটার দিয়েই বলতে হবে, কোনো ওয়ে নাই, মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেগুলোর মিনিং চেঞ্জ হবে সেগুলো একটু খেয়াল করবেন। যেমন এখানে লিভস, যেহেতু মিনিং চেঞ্জ হবে না, কাজে এইটা ছোট হইলেও ওই স্ক্যানের মতোই পাওয়া যাবে আর কি, যে লিভ না, গাছের পাতা না আসা পর্যন্ত আমি বাবু পাত্তা দিচ্ছি না।
কোনো মিনিং এর পাত্তা দেব না। ড্যাশ ইন শেপ, তার মানে আমি একটা শেপের ইংলিশ খুঁজছি, শেপের ইংলিশ। সাইজ আর শেপ দুটো জিনিস। শেপ হলো আকার, মানে আকৃতি, আর সাইজ হলো আকার, মানে হচ্ছে মানে কত বড় ছোট এরকম। তাহলে শেপের ইংলিশ খুঁজছি আমরা। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট। যখন এখানে অ্যান্টিসিপেট করতে পারবেন না তখন সিস্টেম হচ্ছে মেক ইট এ কোয়েশ্চেন। যেমন ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট, তাহলে অ্যান্টিসিপেট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না বলেন তো? কারণ এইটা নির্দিষ্ট একটা নাম আছে, যেই নাম সংক্রান্ত আমার কোনো ধারণা নাই। তাহলে তখন উল্টাই দিবেন, সারাউন্ড মানে কি? বাইরে ঘিরে থাকা। ফ্রুটের বাইরের অংশকে কি বলে? এই নাটমেগ ফ্রুটটার বাইরের অংশকে কি বলে? প্রশ্ন বানায় নিলাম। এইটাও অ্যান্টিসিপেশন। যখন ডাইরেক্ট ওয়ার্ড বা ওয়ার্ড টাইপ অ্যান্টিসিপেট করা যায় না, যেমন আই এম লুকিং ফর দি ইংলিশ ওয়ার্ড, মানে যেটা শেপ প্রকাশ করবে, এটাকে কিছুই করা যাচ্ছে না। তাহলে মেক ইট এ কোয়েশ্চেন। তাহলে তো একভাবে অ্যান্টিসিপেট করা, আরেকভাবে কি কোয়েশ্চেনে কনভার্ট করা, একটা কিছু করতে হবে। তাহলে দ্য ড্যাশ সারাউন্ড, মনে করেন এটা এক্স বা ওয়াই, এক্স সারাউন্ডস দি ফ্রুট, তার মানে ফ্রুটের বাইরের অংশকে এক্স বলে, তার মানে ফ্রুটের বাইরের অংশকে কি বলে? যখন এন্ড দিয়ে অথবা আরো মানে একটা কোশ্চেন লম্বা থাকবে, এটাও গুরুত্বপূর্ণ কথা, লিখে রাখেন। বাকি অংশটা দিয়ে আপনি শিওর করবেন যে আপনি উত্তরটা পাইছেন কিনা, মানে উত্তরটা শিওর হয়েছে কিনা। একটু আগে করেছিলাম না যে 4-5 লাইন পরে শিওর হয়েছে, তো এরকম যখন একটা কোশ্চেন লম্বা থাকবে, যেমন এখানে কোশ্চেনটা বানাইতে আমার শুধু এই ফ্রুট পর্যন্ত লাগছে, দ্য ড্যাশ সারাউন্ডস দি ফ্রুট, ফ্রুটের বাইরের অংশে কি সারাউন্ড করে থাকে বা বাইরের অংশে কি থাকে। তাহলে বাকিটা দিছে কেন? বাকিটা দিছে বাইরের অংশ ধরেন আমি পাইলাম এক্স, কিন্তু তারপর মনে হচ্ছে ওয়াইও হতে পারে। তাহলে তখন আমি কিভাবে কি কি বুঝবো? তাহলে তখন এক্স ওয়াই এর ভিতর থেকে উত্তর হবে সেইটাই। অ্যান্ড ব্রেকস ওপেন, কে ব্রেকস ওপেন? ওই যে এক্স। ঠিক আছে, তার মানে বাইরের অংশটা ফেটে যায় যখন ফ্রুট ইজ রাইপ। তার মানে এখন দেখেন, এই ফ্রুট পর্যন্ত বাইরের অংশকে কি বলে? ড্যাশ সারাউন্ডস দি ফ্রুট। এটা দিয়ে কোশ্চেন বানায় অ্যান্টিসিপেট করব, বাকি অংশ দিয়ে কনফার্ম করব যে এক্সই উত্তর হবে। কারণ হচ্ছে ওই এক্স কি হয়, ফলটা পাকলে এক্স ফাইটা যায়। এইভাবে করব। তাহলে এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হইল পাতা এবং শেপ। স্কিম করব। কি স্কিম? পাতা কই, পাতা কই। যেমন নাটমেগ ট্রি, এইটারে আবার মনে মনে আবার পড়তে গিয়ে আবার দ্বিতীয়বার পড়ে মানুষ। আজব না? মেরিস্টিকা ফ্র্যাগ্রান্স, মানে নিজে খুব স্যাটিসফাইড হইলো। আপনার তো এটা কাজ না, আপনার তো হচ্ছে কি এইটা দেখে তো এটারে লাভ দিয়ে চলে যাওয়ার কথা। আপনার তো সময় বাঁচানোর বিষয়, আপনার সময় বাঁচানোর বিষয়। কারণ রিডিং মানেই হচ্ছে সময়ের, মানে রাক্ষসের মতো প্রেসার। কাজে আপনি এরকম করবেন, নাটমেগ ট্রি লার্জ এভারগ্রিন সাউথ until late 18th century grew one. আরে ধুর কি, পাতা কই? স্মল গ্রুপস অফ আইল্যান্ড ব্যান দ্য সি, কই পাতা কই? নাই। স্পাইস আইল্যান্ড দ্য ট্রি থিকলি ব্রাঞ্চ টু ইট, এই যে লিভস। কি খুঁজতেছিলাম? যে নেক্সটটা নিতে হবে, শেপ, ওভাল। আচ্ছা, তাহলে এইটা তো উত্তর। বাকি অংশ তো কিছু ছিল না। অ্যান্ড প্রডিউস এ স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার্স অ্যান্ড পেল ইয়েলো পিয়ার শেপড ফ্রুটস। কেমব্রিজ ইউনিভার্সিটি বলছি না, বসে বসে প্যাচ মেয়েরা প্রশ্ন বানায়। এগুলা খেয়াল করলে খুবই হাস্যকর প্যাচ। আপনাকে আরো শেপ দিছে, বেল শেপড, পিয়ার শেপড। কিন্তু আমার প্রশ্ন যে লিভ, ওইটা তো বেল শেপড হলো ফ্লাওয়ার, পিয়ার শেপড হলো ফ্রুটস। কাজে এই সমস্ত ছোটখাটো শয়তানি অনবরত থাকবেই। আমারটা যেহেতু লিভ, আমার উত্তর ওভাল। বাকিটাও দেখাই দিলাম যে কিভাবে শয়তানি করে। এখন কি হবে? এখন পরেরটা নেব, ফ্রুটের বাইরের অংশকে কি বলে? কনফার্ম করবো কি হবে? যদি ফলটা পাকলে বাইরের বাইরের অংশটা ফেটে যায়। বলেন উত্তর কি, বলেন দেখি, আপনারা বলেন, আমি বলবো না। আচ্ছা, ফ্লেশি হাস্ক পেয়েছি, বাট যদি নো মোর দেন ওয়ান ওয়ার্ড হয় তাহলে কি হবে? শুধু হাস্ক। নো মোর দেন ওয়ান ওয়ার্ড যদি হয়, আর যদি ফ্লেশি হাস্ক লিখেন তাহলে ইউ গেট জিরো। এত কষ্টের পরেও জিরো পাবো, এই জন্য ওয়ার্ড লিমিটটা খুব জরুরি। হ্যাঁ, তাহলে শুধু হাস্ক হবে। তার মানে এজেক্টিভ প্লাস নাউন যদি হয়, অ্যাডভার্ব প্লাস ভার্ব যদি হয়, তাহলে মডিফায়ার, এজেক্টিভ, অ্যাডভার্ব এগুলি বাদ যাবে। মূল শব্দটা হবে ওয়ান ওয়ার্ড হলে, মডিফায়ারটা বাদ যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে একটা প্যাচের প্রশ্ন আছে, এটাও একটু শেখাই দেই।
এই প্যাচটাকে বলে, লিখে রাখেন, প্রোনাউন রেফারেন্স ট্র্যাপ। এটা খুব কমনলি 40টা প্রশ্নের ভিতরে একটা দুইটা প্রশ্ন জেনারেলি থাকতেই পারে। আমি লিখে দিই, প্রোনাউন রেফারেন্স ট্র্যাপ। এটা খুব প্রিয় একটা ট্র্যাপ, ইডিওটিক ট্র্যাপ যদিও, তারপরেও এই ট্র্যাপে পড়ে সবাই। প্রোনাউন রেফারেন্স ট্র্যাপ কেমন? প্রোনাউন তো আমরা সবাই মনে করতে পারি না, যে একটা নাউনকে রিপিট না হওয়ার জন্য প্রোনাউন। তাহলে প্রোনাউন কি আগে আসে না পরে আসে? প্রোনাউন আসে পরে, আগে তো নাউনটাকে উল্লেখ করতে হয়। কাজে প্রোনাউন দিয়ে যখন আমি ইট বলি, এই ইটটাকে আমরা যে বলছি যে ইডিওটিক ট্র্যাপ। কেন? ইটটাকে আমরা মনে করি ইট মানে তো ইহা, কিন্তু ইহাটা যে কিহা এটা তো আগে বলে ফেলছি নাউনটা, ওইটার সাথে মানে পেছন দিকে গিয়ে আর আমরা কি করি না, কানেক্ট করি না। ফলে এই ইহার পরে যা লেখা আছে উত্তর আর পাই না। কথা কি বুঝাইতে পারছি? ট্র্যাপটা কি? প্রোনাউনের রেফারেন্স যাবে পেছন দিকে, আগের নাউনটা। তাহলে প্রোনাউনের পরে যে কথাটা থাকবে তাকে এই ইহার সাথে না পড়ে তার আগে যে নাউনটা ছিল তাকে দিয়ে পড়তে হবে। ক্লিয়ার স্যার? দিস মানে যে এই, দ্যাট মানে যে ওই, আর ইট মানে যে ইহা, আমরা এটাকে যে মানে কতটা অবজ্ঞা করে বাদ দিয়ে যাই, হ্যাঁ, এটা তো আমরা জানি। তা এইটা আবার ওরা জানে, এই জন্য এই প্রোনাউন রেফারেন্স ট্র্যাপটা দেয়, মেন্টাল গেম খেলা আমাদের সাথে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এই একটা প্রশ্ন দেখব প্রোনাউন রেফারেন্স ট্র্যাপের, বার্নিং এক্সাম্পল এখানে। তিন আর চার, দ্য ড্যাশ ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। দ্য কাভারিং নোন এজ এরিল ইজ ইউজড টু প্রডিউস। এই দুইটা কিন্তু একটু প্যাচের মতো দেখেন। একটা হচ্ছে ড্যাশ ইজ ইউজড টু প্রডিউস, হ্যাঁ, দ্য ড্যাশ ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, দ্য কাভারিং নোন অ্যাজ দি এরিল ইজ ইউজড টু প্রডিউস অমুক। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে অ্যান্টিসিপেট করে নিই। স্পাইস নাটমেগ তৈরিতে কি ব্যবহার করা হয়? আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি যে এক্স ওয়াই কে প্রডিউস করে, তাহলে ওয়াই তো হলো গিয়ে ফাইনাল, মানে ফাইনাল আউটপুট, আর এক্স হলো গিয়ে প্রাইমারি, মানে প্রাইমারি ম্যাটেরিয়াল। তাহলে এক্স নামক প্রাইমারি ম্যাটেরিয়াল থেকে ওয়াই নামক ফাইনাল আউটপুট হয়। এখানে খেয়াল করেন 3 আর 4 প্রশ্ন যেটা উল্টা, এটা যদি না বুঝি তাহলে পেঁচায় যাবে। যেমন দি ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস স্পাইস নাটমেগ, এখানে স্পাইস নাটমেগ হলো আলটিমেট প্রোডাকশন, মানে ওয়াই। আমাকে এক্স চাইছে যে কোনটা থেকে প্রডিউস হয়, আর এইখানে বলছে এরিল ইজ ইউজ, মানে এরিল হলো এক্স, এটা দিয়ে ফাইনালি কি প্রডিউস করা হয়। তাহলে দুটো উল্টা কিন্তু আসলে। তাহলে স্পাইস নাটমেগ বা ফাইনাল প্রোডাকশন তৈরিতে কোন জিনিসটা তৈরি, মানে কোন উপাদানটি ব্যবহৃত হয়, কি উপাদান আর কি প্রোডাকশন। আর এখানে উপাদান দিয়ে দিচ্ছে এরিল উপাদান থেকে কি প্রডিউস করা হয়। ক্লিয়ার সবাই আমি যা বুঝাইতে চাইছি? তাহলে এখন আমার কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হলো স্পাইস নাটমেগ, এরিল। হ্যাঁ, আচ্ছা ফাইন। আর বাকি দুইটা হবে উত্তর, কিন্তু বাকি দুইটাতে গিয়ে আবার প্রোনাউন রেফারেন্স ট্র্যাপ মারছে। এটা যেহেতু শুরুর দিকের প্রশ্ন, শুরুর দিকেই খুঁজবো। ধরেন আমরা তো এখানে পাইছিলাম হাস্ক, এই যে when the fruit is ripe this husk is splits into, ওই যে ফ্রুট পেকে গেলে ভেঙে যায়, কাজে তখন আমরা বুঝছি যে হাস্ক উত্তর। এখন এইখান থেকে পড়বো, দেখেন, these are the sources of 2 spices nutmeg and mace. 2 spices, nutmeg and mace, the former being produced from the dried seed and the later from the eril. তাহলে এরিল, তারপরে যে স্পাইস নাটমেগ আছে এখানে বোঝা যাচ্ছে, কাজে উত্তর কি কেমনে কনফার্ম করব? এখন এখানে কেন এরকম লাগছে ডাইরেক্ট বোঝা যাচ্ছে না, এটার কারণটা হচ্ছে এরকম, এই যে ফরমার আর লেটার, এল এ ডবল টি ই আর, এই দুইটা হলো প্রোনাউন।
ফরমার মানে হচ্ছে দুটি জিনিস আগে যে উল্লেখ করা হয়েছে তার প্রথমটি, আর LATTE আর লেটার মানে দ্বিতীয়টি। তাহলে ফরমার মানে দুটির ভিতরে প্রথমটি, লেটার মানে দুটির ভিতরে দ্বিতীয়টি। আবারও বলছি, ফরমার মানে দুটির ভিতরে প্রথমটি, তিনটার মধ্যে হলে ফরমার বলা যাবে না। যেমন আপনি বলতে পারবেন না ফরমার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ফরমার প্রেসিডেন্ট অফ আমেরিকা বলতে, মানে ফরমার প্রেসিডেন্ট অফ আমেরিকা বিল ক্লিন্টন বলতে পারবেন না, বলতে হবে এক্স প্রেসিডেন্ট। তার মানে এখনকার এবং আগেরটা, এই দুইটার ভিতরে যদি না হয় তাহলে তার আগের সব এক্স। আর এখন হলো জো বাইডেন, তাহলে তার আগেরটা কি? তার আগেরটা হলো ট্রাম্প, তাই তো? তো তাহলে ফর্মার প্রেসিডেন্ট অফ ইউএসএ বলতে দুজনের ভেতরে বোঝাবে ট্রাম্পকে। এটা কিন্তু আমাদের একটা কমন মিস্টেক, মনে রাখবেন। আর LATE আর লেটার মানে পরবর্তী সময়ে, আর এই লেটার হলো প্রোনাউন, ওই লেটার হলো অ্যাডভার্ব। LATE আর অ্যাডভার্ব পরবর্তী সময়ে। এই লেটার LATTE আর লেটার এর মানে হচ্ছে দুটির ভেতরে দ্বিতীয়টি বা পরেরটি। ক্লিয়ার হয়েছে? ফর্মাল লেটার কি বোঝা গেছে সবাই? একটু ইয়েস নো লেখেন, ফর্মাল লেটার আমি বুঝাইতে পারছি কিনা। ওকে ফাইন। তাহলে এখন প্রথমে কি বলছিল? তাহলে প্রথমে বলছিল স্পাইস, নাটমেগ এন্ড মেইজ। তাহলে দ্য ফর্মার বিং প্রডিউস, তাহলে ওই যে ব্যাক রেফারেন্স, ওই যে ইটের বদলে আগে যেতে হবে। তাহলে ফর্মার মানে স্পাইস নাটমেগ দিয়ে পড়েন, স্পাইস নাটমেগ বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড, ঠিক আছে? অ্যান্ড দ্য লেটার মানে মেইস ফ্রম দ্য এরিল। তাহলে এরিলের যেটা ছিল তার উত্তর মেইস। আর এই যে টু স্পাইসেস, যে মানে স্পাইসেস নাটমেগ, তাহলে এটা কোত্থেকে হয়েছে? এটা হয়েছে ড্রাইড সিড থেকে। এখানে কত? ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে এখানে কি হবে? তিনের উত্তর কি হবে? একটা হবে সিড, একটা হবে মেইস। হয়ে গেল, শেষ। তাহলে যে ওই লেটার মানে ফর্মার মানে তাহলে আগেরটা ড্রাইড, আর লেটার মানে মেইস মানে সেকেন্ডটা। এই যে প্রোনাউন রেফারেন্স ট্র্যাপ। এই ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস বুঝতে পারলাম। দরকার হলে আমরা আগামী ক্লাসের শুরুতে আরেকটা বুক থেকে, একজন বললো যে কেমব্রিজ 11টা কঠিন লাগতেছে, তাহলে 11 থেকে করি আমরা নেক্সট ক্লাসে আমরা কেমব্রিজ 11 থেকে যেটা কঠিন লাগতেছে, একজন বলেছেন হয়তো সবারই কঠিন লাগবে তাইলে, বা বেশিরভাগই কঠিন লাগতে পারে। তাহলে কেমব্রিজ 11 থেকে আগামী ক্লাসে আমরা এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস করবো, মানে আপনারা করবেন, আমি হেল্প করবো, আপনারা করবেন, ঠিক আছে? আর ক্লাসটা কবে হবে? জেনারেলি আমরা একদিন পর পর করি, পরশুদিন হওয়ার কথা। পরশুদিন তো মাস্ট হবেই। যদি আগামীকাল হয় তাহলে আগামীকাল বিকাল বা সন্ধ্যার দিকে একটু গ্রুপে চোখ রাখবেন, আমরা বলে দেব। না হলেও বলে দেব, হলেও বলে দেব। মানে আগামীকাল আমি এক্সট্রা একটা নিতে যাচ্ছিলাম আর কি, পরশুদিন তো রেগুলার ক্লাস আছেই। প্রোনাউন রেফারেন্স হচ্ছে যখন প্রোনাউন থাকবে তখন পেছন দিকে গিয়ে দেখতে হবে যে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে। অ্যান্টিসিডেন্ট মানে এই প্রোনাউন কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সেই প্রোনাউনটাকে রিপ্লেস করে আগের নাউনটা দিয়ে বাকি বাক্যটা পড়বেন। মানে প্রোনাউন যে বাক্যটা আছে, প্রোনাউনের জায়গায় মনে মনে পেছনে গিয়ে ওই নাউনটা দিয়ে পড়বেন, তাইলে বুঝতে পারবেন। ক্লিয়ার? উত্তর আপনারা ফুল লিসেনিং এবং রিডিং ফুল ক্যাপিটালে লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস রেকর্ড মনে হয় আগের ক্লাসটা পাঠানো হয়নি, তো ঠিক আছে, এটা আমরা আপলোড করে দিচ্ছি, আগামীকালকের ভিতরে আপলোড করে দেওয়া হবে। আর হচ্ছে গিয়ে স্পিকিং এর শিটটা দেওয়া হয়নি, সেটাও আপলোড করে দেওয়া হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দিই, অনেক বাজে, 11:50 বাজে। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ টুমরো, ইফ নট দেন ডে আফটার টুমরো। ওকে ঠিক আছে, আজকে আর কথা বললাম না, আমরা তো আবার আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, এন্ড আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।